আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের আরো একটি আয়োজনে। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ট্রাই অ্যাডমিশন জিকে বিপ্লব ক্লাস নিয়ে। আজকে আমরা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিপ্লব, সেগুলো কবে সংঘটিত হয়েছিল, কেন সংঘটিত হয়েছিল, এই যে বিপ্লব, এই হওয়ার পিছনে কারা কারা দায়ী, এবং এই বিপ্লব হওয়ার পরে বা বিপ্লব সংঘটিত হওয়ার পরে কারা কারা সুবিধা পেয়েছে, কারা কারা অসুবিধা পেয়েছে, এর এক কথায় হলো গিয়ে এর সার্কামস্ট্যান্সেস কি কি ছিল, এর হইলো তোমার রেজাল্ট কি ছিল, এর আউটকাম কি ছিল, এবং বর্তমান যে অবস্থাটা সেটা নিয়ে আমরা কথা বলবো। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। একদম প্রথমে, যেহেতু আমাদের ক্লাসটা বিপ্লব নিয়ে, তো আমাদের জানতে হবে যে বিপ্লব কি। আচ্ছা, আমাদের মধ্যে এই যে মনে করো যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান 2024 পরবর্তী সময় আমাদের ভিতরে বেশ কিছু জিজ্ঞাসা ছিল, বা আমরা হলো বেশ কিছু জিনিস নিয়ে কনফিউজ ছিলাম। তার ভিতরে একটা ছিল যে জুলাই আগস্টে যে জিনিসটা হয়েছে, ঘটনাটা 36 দিনের, সেটাকে কি আমরা বিপ্লব বলবো নাকি বিপ্লব বলবো না, বা এটাকে আমরা কি হিসাবে টার্ম করব। পরবর্তী সময়ে যারা হলো গিয়ে বিপ্লব নিয়ে পড়াশোনা করেন, বা বিপ্লব নিয়ে যাদের জ্ঞান বেশি, যারা সাধারণত এই বিপ্লব নিয়ে, যুদ্ধ নিয়ে, অভ্যুত্থান নিয়ে ইউনিভার্সিটিতে কোর্স নিয়ে থাকেন, তারা পরবর্তী সময়ে বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে বোঝালেন যে না, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান যেটা হয়েছে বা 36 দিনের যে ঘটনাটা, সেটা আসলে বিপ্লব না, সেটা হলো গণ অভ্যুত্থান। তাহলে বিপ্লব হওয়ার জন্য কোন ক্রাইটেরিয়া গুলো আছে বা কোন বৈশিষ্ট্যগুলো আছে, চলো আমরা দেখি। ওকে, বিপ্লব বা বিপ্লবের ইংরেজি কি? রেভলিউশন। তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিবে, তাদের জন্য কিন্তু এই সব টার্মিনোলজির ইংরেজি গুলা জানা অবশ্যই জরুরি। বা তোমরা মনে করো বিউপিতে পরীক্ষা দিবা না, ঠিক আছে, কিন্তু তোমাদের অনেকেরই কিন্তু ইচ্ছা আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ার। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও কিন্তু গত বছর একটা ইউনিটে, মানে একদম হুট করে কোনো ধরনের ওয়ার্নিং ছাড়া তো ইংরেজিতে জিকে দিয়েছিল। তো তোমাদের এই টাইপের যত বাংলা নাম আছে, এগুলোর কিন্তু ইংরেজি তোমাদের জানতে হবে। যদিও আমাদের কোর্সে পরবর্তীতে বিউপির জন্য জিকের আলাদা ইংরেজি ভার্সনের জিকের হলো গিয়ে ক্লাস হবে ডেডিকেটেড, কিন্তু তারপর আগে থেকে শিখে রাখছেন। আচ্ছা, বিপ্লব বা রেভলিউশন বলতে বোঝায় একটি সমাজ, রাষ্ট্র বা শাসন ব্যবস্থার হঠাৎ এবং মৌলিক পরিবর্তন। তাহলে বিপ্লবের মাধ্যমে কিসের কিসের পরিবর্তন হবে? সমাজের পরিবর্তন হবে, রাষ্ট্রের পরিবর্তন হবে, এবং শাসন ব্যবস্থার পরিবর্তন হবে। এবং বিপ্লব কিন্তু আসলে ওইভাবে প্ল্যান করে হয় না, বা এরকম হয় না যে এক বছর আগে একজন বলল যে হলো 2026 সালের 8 আগস্ট এই ধরনের একটা বিপ্লব হবে বা এই ধরনের একটা ঘটনা হবে। বিপ্লব আসলে আগে থেকে প্রেডিক্ট করা যায় না। বিপ্লব কি হয়? বিপ্লব হলো হঠাৎ এবং মৌলিক পরিবর্তন। মৌলিক পরিবর্তন হঠাৎ তো আমরা বুঝলাম, মৌলিক পরিবর্তন কি? মৌলিক পরিবর্তন বলতে বোঝায় যে বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনটা ঘটবে বা ঘটে, সেটা আগে কখনো ঘটে নাই। এটা হলো এক কথায় নতুন এক ধরনের পরিবর্তন। বিপ্লব বিদ্যমান সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোকে ভেঙে নতুন কাঠামো গড়ে তোলে। তাহলে দেখি, বিপ্লব পরবর্তী সময় বা বিপ্লবী সময়ে কি হয়? সমাজের কাঠামো চেঞ্জ হয়, রাষ্ট্রের কাঠামোর চেঞ্জ হয়, এবং অর্থনৈতিক কাঠামোরও চেঞ্জ হয়ে যায়। মানে এক কথায় সমাজকে আসলে একদম উল্টে পেল্টে ফেলে। মানে একদম 180 ডিগ্রি সমাজ, রাষ্ট্র এবং অর্থনীতি চেঞ্জ হয়ে যায়। এটি সাধারণত জনতার অসন্তোষ, শোষণ, বৈষম্য বা রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ ও আন্দোলনের মাধ্যমে ঘটে। তুমি যেই গণ অভ্যুত্থানই দেখো না কেন, বা তুমি যেই বিপ্লবী দেখো না কেন, সেখানে দেখবা মানুষের অসন্তোষ আছে, বা মানুষ কোন একটা বিষয় নিয়ে আসলে খুশি না। তারা কোন একটা বিষয় নিয়ে খুশি না বলেই কিন্তু তারা তাদের জীবনের পরোয়া না করে রাস্তায় নেমে আসে বা প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ায়, তাই না? তাদের মধ্যে তাদেরকে শোষণ করা হয়, তাদেরকে নিপীড়ন করা হয়। তাদের যদি শোষণ না করতো, তাহলে যদি তারা ভালো থাকতো, তারা তো স্বাভাবিকভাবে রাস্তায় নেমে এসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো না, তাই না? এবং বৈষম্যর একটা অবশ্যই একটা সম্পর্ক থাকে। যারা হলো কি শাসক গোষ্ঠী থাকে আর যাদেরকে শাসন করা হয়, মানে আমার তোমার মতো জেনারেল পাবলিক, তাদের মধ্যে কিন্তু এক ধরনের বৈষম্যর দেখা যায় বা বৈষম্য সৃষ্টি হয়। এবং রাজনৈতিক নিপীড়ন তো থাকেই। সাধারণত এই সব ধরনের বিপ্লব, মনে করো মেজরিটি, প্রায় 90%-এর উপর বিপ্লবই কিন্তু এক্সিস্টিং ক্ষমতাধর
সরকার বা এক্সিস্টিং যে রুলিং পার্টি বা এক্সিস্টিং রাজা রানী বা রাজতন্ত্রের বিরুদ্ধে হয়ে থাকে, বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ ও আন্দোলনের মাধ্যমে ঘটে। বিপ্লব ধীরে ধীরে নয়, বরং দ্রুত গতিতে এবং ব্যাপক প্রভাব সৃষ্টি করে। এই যে দেখো, বিপ্লবের যে বিষয়টা, বিপ্লব মনে করো যে ধীরে ধীরে না, খুব ফাস্ট হবে, খুব দ্রুত গতিতে, এবং একটা ম্যাস ইম্প্যাক্ট ফেলে যাবে। এখন কথা হলো, তাহলে গণ অভ্যুত্থান 2024-25-এর গণ অভ্যুত্থানকে কেন বিপ্লব বলা হয় না? বিপ্লব বলা হয় না তার এই একটা কারণে, কারণ সে 36 দিনে অনেক কিছু হয়েছে, কিন্তু আসলে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু সেইভাবে কোনো পরিবর্তন আসে নাই। আমাদের রাষ্ট্র ব্যবস্থাতেও অত আমূল কোনো পরিবর্তন আসেনি। যে এক্সিস্টিং সরকার ছিল, সে এক্সিস্টিং সরকার চলে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার আসছে, কিন্তু মনে করো যে আগে যে জিনিসটা হতো এখনো বলতে গেলে কাইন্ড অফ সেম জিনিসই হচ্ছে। অনেক কিছু চেঞ্জ হয়েছে, স্বাভাবিক, কিন্তু বিপ্লব হওয়ার জন্য যে একটা ব্যাপক চেঞ্জের দরকার, সেটা হলো গিয়ে এখনো দেখা দেয়নি। আচ্ছা, তো বিপ্লবের কথা বললে একদম প্রথম যে বিপ্লবটার কথা মাথায় আসে এবং গুরুত্বপূর্ণ বিপ্লব, বা বলা হয় মাদার অফ অল বিপ্লব, মানে যেই বিপ্লবের সূত্রপাত থেকে অন্য বিপ্লব শুরু হয়েছে, সেটাকে হলো গিয়ে বলা হয় ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব নাম শুনে বোঝা যাচ্ছে কোন জায়গায় এই বিপ্লবটা ঘটেছিল। ফ্রান্সে। কোন জায়গায় বিপ্লবটা ঘটেছিল? ঘটেছিল ফ্রান্সে। আচ্ছা, তাহলে দেখি কি হয়েছে। সূচনা হয় 14ই জুলাই 1789। কোন বিপ্লব কোথায় সংগঠিত হয়েছে, কবে সংগঠিত হয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বিপ্লবের নামের সাথে অনেক সময় কোন জায়গায় সংগঠিত হয়েছে সেটা জড়িত থাকে, কিন্তু আলাদা করে তোমার তাহলে কোনটা পড়তে হবে, সূচনা কবে হয়েছে, মানে কবে থেকে বিপ্লবটা আসলে দানা বাঁধতে শুরু করে। এই দিনই বাস্তিল দুর্গের পতন ঘটে। বাস্তিল দুর্গের পতন ঘটে। ফরাসি বিপ্লবের জন্য একটা বড় যে বিষয় বা বড় যে ঘটনা যেটা ছিল, সেটা হলো গিয়ে বাস্তিল দুর্গের পতন। বাস্তিল দুর্গটা কি? বাস্তিল দুর্গ একটা কারাগার ছিল। সে বাস্তিল দুর্গের যখন কারাগার, বাস্তিল দুর্গটা যখন পতন হয়, তখন কারাগারের ভিতরে থাকা যেসব আসামিরা থাকে, তারা হলো গিয়ে বের হয়ে আসতে পারে। এবং এইসব আসামি যারা, তারা আসলে কিন্তু বর্তমান সময়ে যেসব আসামি তাদের মতো না। কারণ কি? কারণ তখন ছিল রাজতন্ত্র ছিল। রাজা ষোড়শ লুই এর হলো গিয়ে তখন শাসনামল ছিল, এবং রাজা ষোড়শ লুই তার চিন্তাধারা বা তার নিয়ম নীতি বা তার বিরুদ্ধে, একটু বিরুদ্ধে যারা যেত, তাদেরকে আসলে এই বাস্তিল দুর্গের ভিতরে আটক করে রাখা হতো, বা বাস্তিল দুর্গ যে জেলখানা, জেলখানার ভিতরে কয়েদি হিসাবে রাখা হতো। তাদের কিন্তু আসলে ওইরকম কোনো বড় কোনো দোষ ছিল না, বা কিছু কিছু ক্ষেত্রে তাদের আসলে দোষই ছিল না। এবং তাহলে যখন বাস্তিল দুর্গ বা এই যখন কারাগারটার পতন ঘটে, তখন কিন্তু এই বিপ্লবের একটা মাইল ফলক হিসাবে দেখা হয়, এবং ধরা হয় এই দিন থেকে আসলে বিপ্লবটা শুরু হয়েছে। রাজা ষোড়শ লুই পরাজিত হয়। এই যে যার কথা বললাম, রাজা ষোড়শ লুই পরাজিত হন। এবং রাজা ষোড়শ লুই পরাজিত হওয়ার মাধ্যমে কি কি হয় দেখো। রাজা ষোড়শ লুই পরাজিত হওয়ার মাধ্যমে ফ্রান্সে যে রাজতন্ত্র ছিল, সেটা বিলুপ্ত হয়ে যায়। রাজতন্ত্র কি? রাজতন্ত্র মানে আর কিছুই না, রাজা এবং রানীর মিলিত যে শাসন ব্যবস্থা, বা রাজার যে শাসন ব্যবস্থা, সেটাকে বলা হয় রাজতন্ত্র। মানে যেখানে প্রধান থাকবে হয় রাজা বা রানী, এবং তারপরে হলো গিয়ে কারা রাজা রানী হবে, এটা কিন্তু আমার তোমার মতো মানুষ এখন ডেমোক্রেটিক ভাবে সিলেক্ট যেরকম করি, সেরকম ভাবে সিলেক্ট করতে পারতাম না। রাজা বা রানী যাকে সিলেক্ট করে দিয়ে যাবে, সেই পরবর্তীতে রাজা বা রানী হবে। সাধারণত দেখা যায় রাজার ছেলে বা রানীর ছেলে, বা কখনো কখনো মেয়ে রাজা বা রানী হয়। এই বিপ্লব 21 দিন স্থায়ী ছিল। এই বিপ্লব 21 দিন স্থায়ী ছিল। যেহেতু এই বিপ্লব 21 দিন স্থায়ী ছিল, এই বিপ্লবকে অনেকে অনেকে বলে 21 দিনের বিপ্লব। এই বিপ্লবকে অনেকে বলে 21 দিনের বিপ্লব। ওকে, এর স্লোগান কি ছিল? এরকম প্রত্যেকটা সাধারণত তোমার বিপ্লবে এক একটা করে স্লোগান থাকে। স্লোগান কেন থাকে? স্লোগান থাকে হলো এখানে যারা আন্দোলন করতেছে, এখানে যারা বিপ্লব করতেছে, তাদেরকে উজ্জীবিত করার জন্য, তাদেরকে এক কথায় মোটিভেট করার জন্য। যেরকম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিভিন্ন স্লোগান ছিল, যেরকম কোটানা মেধা মেধা মেধা। ঠিক একইভাবে ফরাসি বিপ্লবের যে স্লোগান ছিল, সেটা হলো সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। এবং এই স্লোগানটা কে দিয়েছিল? এই যে লাইনটা, এই লাইনটা থেকে যে কতবার অ্যাডমিশন এবং চাকরির পরীক্ষায় প্রশ্ন আসছে, এটা কিন্তু আসলে অগণিত, গুণে শেষ করা যাবে না। যে ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। লেখনীর মাধ্যমে এই বিপ্লবকে অনুপ্রাণিত করেন রুশো ও ভলতেয়ার। তাহলে কোন দুইজন, কোন দুইজন এই বিপ্লবে
মানুষজনকে বা সাধারণ মানুষজনকে উজ্জীবিত করেছিল, মানুষজনকে মোটিভেট করেছিল, মানুষজনের ভিতরে প্রেরণার সঞ্চার করেছিলেন। কোন দুইজন ব্যক্তি? তারা দুজন হলো রুশো আর ভলতেয়ার। এই যে এই দুইটা এমসিকিউ যে কি পরিমাণে ইম্পর্টেন্ট তা আসলে বলা বাকি থাকে না। 20 জুন 1789 বিপ্লবীরা হাতে হাত রেখে শপথ করে যে অত্যাচারী ষোড়শ লুইকে পরাজিত না করা পর্যন্ত ঘরে ফিরবো না। আচ্ছা, তাহলে দেখো মানে এই যে 1 বছর আগে যে গণঅভ্যুত্থান হয়েছিল সেখানে বলছিল যে এক সময় যখন এক দফার দাবি আসলে পেশ করা হয়, বলছিল যে সরকার পতন করা না পর্যন্ত বা শেখ হাসিনার পতন করা না পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, বা কিংবা আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আচ্ছা, এ টেইল অফ টু সিটিজ, এ টেইল অফ টু সিটিজ ফরাসি বিপ্লবের উপর লেখা চার্লস ডিকেন্সের একটি বিখ্যাত উপন্যাস। দেখো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 3টে এমসিকিউ আছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ 3টে এমসিকিউ আছে। প্রথমটা কি? ফরাসি বিপ্লবের উপর লেখা, মনে করো প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি ফরাসি বিপ্লবের উপর লেখা একটি বিখ্যাত উপন্যাস, বা নিম্নের কোনটি ফরাসি বিপ্লবের উপর লেখা একটি গুরুত্বপূর্ণ বা বিখ্যাত উপন্যাস নয়। তাহলে উপন্যাসটা কোনটা যেটা হলো ফরাসি বিপ্লবের উপর লেখা? সেটা হলো এ টেল অফ টু সিটিজ। কিসের উপর ভিত্তি করে লেখা? ফরাসি বিপ্লবের উপর ভিত্তি করে লেখা। এবং এটা কে লিখেছেন? এটা লিখেছেন চার্লস ডিকেন্স। এটাও কিন্তু এই বিপ্লবের উপর ভিত্তি করে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাদের যারা অ্যাডমিশন জার্নি শুরু করতেছো তোমাদের মনে হইতে পারে যে যুদ্ধ গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ, বিপ্লব আর কি গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি যদি বিগত সালের প্রশ্নগুলা দেখো সেখানে দেখবা কিন্তু প্রত্যেকবারই সাধারণত কোনো সময় মিস যায় না বিপ্লব থেকে একটা প্রশ্ন আসার থেকে। আচ্ছা, আর এ টেইল অফ টু সিটিজ, এটা টেইল বলতে কিন্তু লেজ না, এটা বোঝাচ্ছে টেল বা গল্প। এ টেল অফ টু সিটিজ মানে দুইটা শহরের গল্প। আচ্ছা, আর এই যে এটা হলো গিয়ে বাস্তিল দুর্গ, এবং ইনি হলেন ষোড়শ লুই, ইনি হলেন ষোড়শ লুই, 16th লুইস, এবং বাংলা উচ্চারণ লুই। আচ্ছা, ইউরোপের ধনতন্ত্রের বিকাশ লাভ করে ফরাসি বিপ্লবের মাধ্যমে। তাহলে আমরা যে জানি যে ধনতন্ত্র কোথায় প্রথম দেখা যায়, বা পৃথিবীতে প্রথম কোথায় ধনতন্ত্রের আহ উৎপাত ঘটে, বা প্রথম কোথায় ধনতন্ত্র জন্ম নেয়, সেটা হলো ইউরোপে, তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা এমসিকিউ। তাহলে কোন কারণের মানে কোন কারণ ছিল ইউরোপের ধনতন্ত্র প্রতিষ্ঠার পিছনে? এটা কিন্তু ছিল এই ফরাসি বিপ্লব। আচ্ছা, এই বিপ্লবের স্লোগান সাম্য ভ্রাতৃত্ব, সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্ব, যেটা বললাম। এবং এটার ইংরেজিও কিন্তু জানতে হবে তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিবা, এবং যদি জাহাঙ্গীরনগরে ইংরেজিতে এমসিকিউ জিকে আসে তাদের জন্য। তাহলে সাম্য, ইকুয়ালিটি, স্বাধীনতা, লিবার্টি, ভ্রাতৃত্ব, ফ্রেটার্নিটি। তাহলে বাংলা যেরকম জানতে হবে ইংরেজিও কিন্তু সেভাবে জানতে হবে। রাজা ষোড়শ লুইয়ের স্ত্রী ছিলেন ম্যারি, ম্যারি অ্যান্টোইনেটের। তাহলে ষোড়শ লুইয়ের স্ত্রী ছিলেন ম্যারি অ্যান্টোইনেটের। এই মহারানী বিলাসবহুল জীবন যাপন করতেন। এই যেই মহারানী, তার বিলাসবহুল জীবন যাপন বা তার যে অ্যারিস্টোক্র্যাট লাইফ, এইটার পিছনে বা এই ঘটনার জন্য এই যে আন্দোলন বা ফরাসি বিপ্লব এটা আরো উজ্জীবিত হয়। রানী বা রাজা বিলাসবহুল জীবনযাপন করবে এটাই স্বাভাবিক, কিন্তু সমস্যাটা সেই জায়গায় যখন সাম্রাজ্যের বেশিরভাগ মানুষই খাবার পাচ্ছে না। সাম্রাজ্যের বেশিরভাগ মানুষ মানে ফ্রান্সের নাগরিক সাধারণত তো রুটি খায়। ফ্রান্সের নাগরিকরা যখন খাবার জন্য কেবলমাত্র রুটিও পাচ্ছে না, তখন রানী বিলাসবহুল ভাবে চলতেছে, বিলাসবহুল ভাবে খাওয়া দাওয়া করতেছে। এবং রানীর কাছে যখন খবর আসে যে আপনার সাম্রাজ্যের লোকেরা তো খাবার পাচ্ছে না বা রুটি পাচ্ছে না, বা আপনার সাম্রাজ্যের লোকেরা তো রুটি পাচ্ছে না, তখন রানী কি বলছে? রানী বলছে রুটি পাচ্ছে না তো কি হয়েছে, কেক খাক। তাহলে দেখো একটা রানী কতটা কেয়ারলেস, একটা রানী কতটা বোকা, এবং একটা রানী কতটা ইগোয়েস্টিক হইলে এই কথাটা বলতে পারে। আচ্ছা, করতেন যা জনগণকে বিক্ষুব্ধ করে। 1793 সালে তিনি গিলোটিনে মৃত্যুবরণ করেন। তিনি কিসে মৃত্যুবরণ করেন? গিলোটিনে। তাহলে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে রাজা ষোড়শ লুইয়ের স্ত্রী ম্যারি কিভাবে মৃত্যুবরণ করে? তাকে কি গুলি করা হয়, তাকে কি ফাঁসিতে ঝুলানো হয়, তাকে কি আততায়ী মেরে ফেলে ছুরিকাঘাতে, নাকি গিলোটিনে তাকে মৃত্যুবরণ করানো হয়? গিলোটিনে তাকে মৃত্যুবরণ করানো হয়। তাহলে গিলোটিন জিনিসটা কি? গিলোটিন জিনিসটা হলো গিয়ে এইটা, এই যে মনে করো এই যে ফাঁকা জায়গাটা, ফাঁকা জায়গাটায় তোমার মাথাটা থাকবে,
আর তোমার বডিটা এই পিছনে থাকবে, তোমাকে এরকম করে মনে করো একটু ঝুঁকে থাকবে। তোমার গলাটা হলো এই যে ফুটা বা গোল বা সার্কেল যেটাই বলো না কেন সেখান থেকে বের হয়ে থাকবে। আর এই যে উপরে এইটা হলো গিয়ে এক্স, খুবই ধারালো এক্স। এবং এইটা দেখো এই যে দড়ির মাধ্যমে এখানে বাঁধা আছে। তাহলে যখন রানীর গলাটা এই গিলোটিনের ফাঁকার ভিতর থেকে বের করে দেওয়া হয় এবং একটা নির্দিষ্ট টাইম পরে এই সুতোটা টেনে বের করা হয় বা দড়িটা বের করা হয়, এবং সাথে সাথে এই যে যে ধারালো এক্সটা সেটা নিচে পড়ে যায়, এবং সেকেন্ডের ভিতরে মানে কোনো ধরনের মৃত্যু ব্যথা না দিয়ে রানীর কল্লাটা কি হয়, বের হয়ে চলে আসে। এবং এখানে সাধারণত একটা বক্স রাখা থাকে, এই বক্সের ভিতরে মাথাটা পড়ে। আচ্ছা, ম্যারি সবচেয়ে পরিচিত বা ম্যারির সবচেয়ে পরিচিত উক্তি যেটা একটু আগে বললাম, যদি জনগণের রুটি না থাকে তবে তাদের কেক খেতে দাও। যদি জনগণের রুটি না থাকে তাহলে তাদেরকে কেক খেতে দাও। মানে এটা মানে কতটা একটা হাস্যকর, এবং যদি কনটেক্সট জানা হয় তাহলে কতটা কষ্টকর একটা কথা। ফরাসি বিপ্লবের উপর ভিত্তি করে রুশো লেখেন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি। এছাড়া মন্টেস্কু দ্য স্পিরিট অফ লজ এই গ্রন্থটি লেখেন। বর্তমান সময়ে তুমি যেই কম্পিটিটিভ পরীক্ষায় নামো না কেন, এক বছর বা কয়েক মাস পরের অ্যাডমিশন পরীক্ষা হোক বা 5-6 মাস পরের বিসিএস বা এনএসআই বা বাংলাদেশ ব্যাংক বা বড় বড় চাকরির পরীক্ষা হবে, এই যে এই এমসিকিউটা যে কতটা ইম্পর্টেন্ট তা আসলে বলা বাকি থাকে না। যে সোশ্যাল কন্ট্রাক্ট কে লিখেছেন? রুশো। দ্য স্পিরিট অফ লস কে লিখেছেন? মন্টেস্কু। এবং কোন ঘটনার উপর ভিত্তি করে লিখেছেন? এই যে তোমার ফরাসি বিপ্লবের উপর ভিত্তি করে। এবং দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এবং দ্য স্পিরিট অফ লস কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ দুইটা বই। আচ্ছা, তাহলে আমরা ফরাসি বিপ্লব দেখলাম, তার আগে আমরা দেখলাম যে বিপ্লব বলতে কি বোঝায় বা কি কি ঘটলে বা কোন কোন ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্যর সামনে রেখে আমরা একটা ঘটনাকে, একটা ফেনোমেনাকে আমরা বিপ্লব বলবো। তারপরে আমরা দেখলাম ফরাসি বিপ্লব, এখন আমরা দেখব রুশ বিপ্লব। রুশ বলতে তাহলে কোন দেশকে বোঝানো হয়? রুশ বলতে বোঝানো হয় রাশিয়াকে। রুশ বলতে বোঝানো হয় রাশিয়াকে। তাহলে রুশ বিপ্লব কোথায় কোথায় সংগঠিত হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট বা ভেরি ইজি এমসিকিউ, সেটা হলো রাশিয়াতে। রুশ বিপ্লব মূলত দুটি ধাপে সংগঠিত হয়। তাহলে যদি জিজ্ঞাসা করে যে রুশ বিপ্লবের কয়টা ধাপ ছিল বা কয়টা স্টেপ ছিল, সেটা হলো কি দুইটি। প্রথমটা কি? ফেব্রুয়ারি বিপ্লব। দ্বিতীয়টা অক্টোবর বিপ্লব। প্রথমটা ফেব্রুয়ারি বিপ্লব, পরেরটা অক্টোবর বিপ্লব। মানে বিপ্লবটা প্রথম দানা বাঁধে ফেব্রুয়ারিতে, বিপ্লবটা প্রথম দানা বাঁধে ফেব্রুয়ারিতে, এবং পরবর্তী সময়ে তোমার যে এটা যে গুরুত্ব বা যে আন্দোলনটা বা বিপ্লবের যে ধারাটা, সেটা আস্তে আস্তে স্লো হয়ে যাইতে থাকে, আস্তে আস্তে স্লো হয়ে যাইতে থাকে। এবং পরবর্তী সময়ে এইটা যতটা উচ্চতায় গেছিল ফেব্রুয়ারি বিপ্লব, অক্টোবর বিপ্লব আরো উচ্চতায় চলে যায়। যেরকম মনে করো তোমাকে যদি বলা হয় যে কোটা আন্দোলন কে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, 2018 সালের 2024 সালে। 2018 সালে যা যা হয়েছিল অবশ্যই খুবই সিগনিফিকেন্ট, কিন্তু 2024 সালে যে জিনিসটা হয় সেটা সিগনিফিকেন্স কিন্তু আরো অনেক বেশি। আচ্ছা, তাহলে ফেব্রুয়ারি বিপ্লব 8 থেকে 16 মার্চ, মানে 8 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ। ওকে, কি কি হয়েছিল আমরা যদি দেখি, যে যার দ্বিতীয় নিকোলাসের সিংহাসনচ্যুতি, যার নিকোলা তৃতীয়াসে যার দ্বিতীয় নিকোলাসের সিংহাসনচ্যুতি, মানে আহ রাশিয়ার যে হলো কি সরকার প্রধান, তাদেরকে বলা হতো জার, তাদেরকে বলা হতো জার। এবং সেই জারের নাম কি ছিল? দ্বিতীয় নিকোলাস। এবং তাকে ক্ষমতা থেকে চ্যুতি করা হয় বা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়, এবং অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করে। যে বর্তমান সময় যেরকম অন্তর্বর্তীকালীন সরকার আছে না, ইন্টারিম গভর্নমেন্ট, সেরকম একটা ইন্টারিম গভর্নমেন্ট সেখানে প্রতিষ্ঠা করা হয়। এবং অক্টোবর বিপ্লব, 7 অক্টোবর বিপ্লব হলো 7 থেকে 17 নভেম্বর, না 7 থেকে 17 অক্টোবর পর্যন্ত স্থায়ী হয়। 7 থেকে 17 অক্টোবর পর্যন্ত কি হয়? স্থায়ী হয়। এবং এইটা যেহেতু 10 দিন ধরে স্থায়ী হয়, এর জন্য রুশ বিপ্লবকে অনেক সময় কি বলা হয়? বা অক্টোবর বিপ্লব, রুশ বিপ্লবের অনেকগুলা নাম আছে, এরকম রুশ বিপ্লব, অক্টোবর বিপ্লব। এই যে বলশেভিক কর্তৃক, সরি, বলশেভিকদের নেতৃত্বে লেনিনের উত্থান হয়, এবং এবং কি হয়, এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। তাহলে দেখো, যেহেতু এই যে বলশেভিক পার্টির নেতৃত্বে এই বিপ্লবটা হয়, সেই জন্য এই বিপ্লবকে কি বলে? বলশেভিক বিপ্লবও বলে। তাহলে দেখো, রুশ বিপ্লবের কত নাম? রুশ বিপ্লব, অক্টোবর বিপ্লব, 10 দিনের বিপ্লব এবং
তোমার বলশেভিক বিপ্লব। ওকে, তাহলে এই যে এক একটা বিপ্লবের বা এক একটা জিনিসের অনেক সময় একাধিক নাম থাকে বা একাধিক প্রতিশব্দ থাকে, সেগুলো কিন্তু তোমার জানতে হবে। মনে করো তুমি রুশ বিপ্লব পড়ে গেছো, রুশ বিপ্লব পড়ে গেছো, তোমাকে পরীক্ষায় দিল অক্টোবর বিপ্লব, তুমি জানো রুশ বিপ্লবের বিষয় জানো, কিন্তু তুমি এইটা জানো না যে রুশ বিপ্লবের আরেকটা নাম কি, অক্টোবর বিপ্লব বা 10 দিনের বিপ্লব বা বলশেভিক বিপ্লব। এই যে একাধিক প্রতিশব্দ না জানলে কিন্তু পরীক্ষায় তখন তোমার কি অ্যান্সার করা টাফ হয়ে যাবে। টাফ তো টাফ, অনেক সময় দেখবো তুমি ছেড়ে আসছো, বাসায় যেয়ে যখন উত্তর মিলাবো তখন মনে পড়বে, ওহ ও এটা তো আমি জানতাম, আমার কেন প্রতিশব্দগুলো বা সিমিলার ওয়ার্ড গুলো কেন পড়ে রাখলাম না। আচ্ছা, রুশ বিপ্লব, বিপ্লবের পরিণতি কি হয়েছিল আমরা আগে দেখি। যে যার শাসনের অবসান, যার শাসন আগে যে সিস্টেমটা ছিল সেটার অবসান ঘটে। এটা কোন সময় হয়েছিল? ফেব্রুয়ারি সময় এটা হয়েছিল। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের সূচনা, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের সূচনা। আমরা জানি রাষ্ট্রকে মূলত 4 ভাগে ভাগ করা যায়, রাষ্ট্রকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। একদম প্রথমে ভাগ ভাগ হলো ধনতান্ত্রিক, ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। যেটা শুরু হয় কোন সময়? যেটা শুরু হয় এই যে দেখো ফরাসি বিপ্লবের সময়, ফরাসি বিপ্লবের সময়। তাহলে দেখো একটা বিপ্লবের সূচনা মানে একটা বিপ্লব থেকে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা শুরু হয়েছে, সেটা ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। এবং আরেকটা বিপ্লব থেকে যেটা হলো রুশ বিপ্লব, সেখান থেকে শুরু হয়েছে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা? সেটা হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যেটা হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। আচ্ছা, তারপরে আরেক ধরনের রাষ্ট্র ব্যবস্থা আছে যেটা মূলত বাংলাদেশে দেখা যায়, সেটা হলো মিশ্র রাষ্ট্র ব্যবস্থা, যেখানে ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কিছু গুণ এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কিছু গুণ একত্রিত করে যে রাষ্ট্র ব্যবস্থা বা যে অর্থনৈতিক সিস্টেমটাকে ক্রিয়েট করা হয় সেটাকে বলা হয় মিশ্র। সেটা মিশ্র রাষ্ট্র হতে পারে, মিশ্র অর্থনীতিও হতে পারে। এবং লাস্টলি আরেকটা, সেটা হলো ইসলামিক, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, যেটা মূলত ইউএই তে দেখা যায়, যেটা মূলত সৌদি আরবে দেখা যায়। এইসব দেশে যেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা দেখা যায় সেটা হলো ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা। তাহলে মোটা দাগে আরো অনেক আছে, কিন্তু মোটা দাগে এবং যেই 4টা হলো গিয়ে সর্বজন স্বীকৃত, সেই 4টা হলো ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, মিশ্র রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা। আচ্ছা, 1922 সালে ইউএসএসআর বা ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক গঠন করা হয়। 1922 সালে ইউএসএসআর গঠন করা হয়। মানে আমরা বর্তমানে যেটাকে রাশিয়া বলি সেটা আগে ছিল ইউএসএসআর। যেরকম আমরা বর্তমানে যেটাকে বাংলাদেশ বলি সেটা একসময় কি ছিল? পাকিস্তানের অংশ বা পূর্ব পাকিস্তান। তার আগে এটা কি ছিল? ভারতীয় উপমহাদেশের অংশ বা ভারতীয় উপমহাদেশ, তাই না? ঠিক একইভাবে বর্তমান সময়ে যে রাশিয়া, সেটা হলো একসময় কি নামে ছিল? ইউএসএসআর। এবং তোমরা যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে পড়ছো, 9-10-এর বিজিএস এ পড়ো কিংবা যাদের এইচএসসি তে ইতিহাস আছে, পৌরনীতি আছে, সমাজবিজ্ঞান আছে, সেখানে তোমরা কি পড়ছো? যে বাংলাদেশের পক্ষে জাতিসংঘে ভেটো দিয়েছিল কোন দেশ? জাতিসংঘে ভেটো দিয়েছিল ইউএসএসআর, ইউএসএসআর। কিন্তু বর্তমানে তো ইউএসএসআর আর নেই, তাই না? ইউএসএসআর নেই, তাহলে ইউএসএসআর এর পূর্ণরূপ কি? ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। মানে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক যতগুলো দেশ আছে সোভিয়েত রিজিয়নের মধ্যে, তাদেরকে ইউনিয়ন করে দেওয়া, তাদেরকে কি করে দেওয়া? ইউনিয়ন করে দেওয়া। আচ্ছা, 1926 সালে রুশ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। 1926 সালে রুশ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে রুশ ফেডারেশন কত সালে প্রতিষ্ঠিত হয়, উত্তর কি দিবা? উত্তর দিবা হলো 1926। 1986 সালে গ্লাসনস্ত ও পেরেস্ট্রাইকা তত্ত্ব প্রচলন করে সমাজতান্ত্রিক ভাঙনের সূচনা ঘটে। এই দুইটা আরো খুবই গুরুত্বপূর্ণ টার্ম, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম। তোমাকে কিভাবে প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে সমাজতন্ত্র ভঙ্গনের পিছনে বা সমাজতন্ত্র ভাঙার পিছনে বা সমাজতন্ত্রের পতনের পিছনে কার অবদান আছে বা কোনটির অবদান আছে? উত্তর কি হবে? গ্লাসনস্ত আর পেরেস্ত্রাইকা, গ্লাসনস্ত আর পেরেস্ত্রইকা। আচ্ছা, তাহলে কথা হলো যে গ্লাসনস্ত বুঝলাম, পেরেস্ত্রইকা বুঝলাম, তো গ্লাসনস্ত মানে কি? গ্লাসনস্ত বলতে বোঝায় খোলামেলা আলোচনা, মানে ওপেন ডিসকাশন। আর পেরেস্ট্রাইকা মানে কি? সংস্কার। পেরেস্ট্রাইকা মানে কি? সংস্কার। এবং এই দুইটা বিষয়ের বা এই দুইটা কনসেপ্ট থেকেই আস্তে আস্তে কি হয়? সমাজতন্ত্রের পতন ঘটতে থাকে। মিকাইল গর্বাচেভ ছিলেন সমাজতান্ত্রিক রাশিয়ার শেষ প্রেসিডেন্ট, সমাজতান্ত্রিক রাশিয়ার শেষ প্রেসিডেন্ট ছিলেন এই যে মিকাইল গর্বাচেভ। আচ্ছা,
এরপরে রুশ বিপ্লবে যদি আমরা আরো দেখি যে ইউএসএসআর, আমরা যেটার কথা বলছিলাম যে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এইটা পরবর্তীতে 5টি স্বাধীন রাষ্ট্রে জন্ম হয়। এইখান থেকে এইখান থেকে 15টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। সেগুলা কি কি? তার ভিতরে মধ্য এশিয়ার 5টি, বাল্টিক অঞ্চলের 3টি এবং ককেশাস অঞ্চলের 3টি। তাহলে 5 3 3 কত হয়? 11। 5 3 3 11। তারপরে আজারবাইজান 12, রাশিয়া 13, ইউক্রেন 14 এবং বেলারুশ 15। এই মোট 15টা রাষ্ট্রের ভাঙন ঘটে ইউএসএসআর এর পতনের ফলে। এই 15টা দেশের জন্ম হয় ইউএসএসআর ভাঙনের পরে। বিপ্লবের নেতা ছিলেন হলো কি লেনিন। কিন্তু লেনিন কিন্তু তার পুরো নাম না, তার পুরো নাম কি ছিল? ভ্লাদিমির ইলিচ ইলিয়ানোভ। ভ্লাদিমির ইলিচ ইলিয়ানোভ। তাহলে যদি প্রশ্ন আসে যে এলিন, রুশ বিপ্লবের যে বিপ্লবিক নেতা লেনিন, তার পুরো নাম কি? ভ্লাদিমির ইলিচ ইলিয়ানোভ। এবং তার গুরুত্বপূর্ণ কিছু রচনা আছে, তার গুরুত্বপূর্ণ কিছু লেখনী আছে, তার গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ আছে। সেগুলা কি কি? দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন, ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম। এইটা যে কত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বই, তা বলে বোঝানো যাবে না। বারবার প্রশ্ন আসে ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম কে লিখেছে? ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম কে লিখেছে? কে লিখেছেন? লেনিন। লেনিনের পুরো নাম কি? ভ্লাদিমির ইলিচ ইলিয়ানোভ। ভ্লাদিমির ইলিচ ইলিয়ানোভ। ওকে। এবং এই যে রুশ বিপ্লব নিয়ে লেখা কিন্তু আরো বই আছে। সেগুলা কি কি? দুনিয়া কাঁপানো 10 দিন, সব থেকে গুরুত্বপূর্ণ যে বইটা, দুনিয়া কাঁপানো 10 দিন। এটা লিখেছিলেন কে? জন রিড। 10 দিনের কথা কেন বলছে? কারণ আমরা জানি যে রুশ বিপ্লব 10 দিনে সংগঠিত হয়েছিল, এর জন্য রুশ বিপ্লবকে কি বলা হয়? 10 দিনের বিপ্লব। আর কি বলা হয়? বলা হয় হলো গিয়ে বলশেবিক বিপ্লব। এবং আরেকটা কি বলা হয়? রুশ বিপ্লব। তাহলে এই যে সিমিলার ওয়ার্ড বা সমার্থক শব্দ যেগুলা বা যে প্রতিশব্দগুলা, সেগুলা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই কি জানা থাকতে হবে। ওকে। তারপরে আমরা দেখি ইরানের ইসলামী বিপ্লব। ইরানের ইসলামী বিপ্লব, রুশ বিপ্লব এবং তার আগে ফরাসি বিপ্লবের পরে কোন বিপ্লবকে যদি খুবই গুরুত্বপূর্ণ, খুবই সিগনিফিকেন্ট, বা যেই বিপ্লবটা আসলে দুনিয়াকে এক প্রকার নাড়িয়ে দিয়েছিল, সেই বিপ্লবের একটা ধরা হয় ইরানের ইসলামী বিপ্লব। ইরানের ইসলামী বিপ্লব বা শর্টে ইসলামী বিপ্লব 1979 সালে সংঘটিত একটি যুগান্তকারী রাজনৈতিক ও সামাজিক বিপ্লব, যার মাধ্যমে ইরান পশ্চিমাপন্থী রাজতন্ত্র থেকে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়। আচ্ছা, তোমরা ফেসবুকে মাঝে মাঝে এরকম হলো গিয়ে ছবি দেখো বা এরকম মিম দেখো, বা বিভিন্ন গ্রুপ আছে না যেখানে পুরানো আমলের হলো গিয়ে ছবি হলো পোস্ট করে। ওইখানে একটা যেই টাইপের ছবি আমার মনে হয় সব থেকে বেশি পোস্ট হয়, সেটা হলো ইরানের ছবি বিফোর ইসলামিক রেভলিউশন। বা মনে করো যে ইরানিয়ান গার্লস বিফোর বিফোর ইসলামিক রেভলিউশন। মানে এই যে 1979-এ যে ইসলামিক রেভলিউশন হয়, স্বাভাবিকভাবে আইন করা হয় কি যে নারীরা ইসলামের যেই পর্দা বা ইসলামে নারীকে যেভাবে পর্দা পুশিদা করতে বসে সেভাবে চলতে হবে। কিন্তু তার আগে তোমার এই যে যখন ইরান হেভিলি ইনফ্লুয়েন্স ছিল ওয়েস্টার্ন দেশের মাধ্যমে, ওয়েস্টার্ন দেশগুলোর ইনফ্লুয়েন্সে, বিশেষ করে ইউএসএ, সে সময়কালে এই অঞ্চলের নারীরা বা এই অঞ্চলের মানুষজন কিভাবে ড্রেস আপ করতো, এই ধরনের ছবিগুলা কিন্তু বারবার হলো ফেসবুকে রিসার্ফেস করে। যেরকম এই যে একজন নার্স, তিনি বিপ্লবের আগে এইভাবে ছবি তুলতেন, মানে এইভাবে তিনি পোশাক আশাক পরতেন, এবং পরবর্তী সময় তিনি এইভাবে পোশাক আশাক পরতেন। এরকম টাইপের ছবি ফেসবুকে অনেক দেখা যায়। আচ্ছা, তো আবার এখানে ফিরে আসি যে ইরানের ইসলামী বিপ্লব বা যেটাকে শর্টে বলা হয় ইরানি বিপ্লব কত সালে হয়? 1979-এ হয়। এবং এটা কেমন ধরনের বিপ্লব ছিল? এটা কিন্তু কোনো আসলে অর্থনৈতিক বিপ্লব ছিল না, এটা ছিল রাজনৈতিক ও সামাজিক বিপ্লব। এবং এর মাধ্যমে এই যে পশ্চিমা রাজতন্ত্র বা এক কথায় হলো গিয়ে এটাকে বলা হয় তোমার এক ধরনের ইম্পেরিয়ালিজম বলা হয়, এটাকে এক ধরনের বলা হয় কালচারাল বা পলিটিক্যাল বা সোশ্যাল হেজিমনি। মানে এক দেশের চিন্তা ভাবনা, এক দেশের কনসেপ্ট যখন আরেক দেশের উপর চাপায় দেওয়া হয়, এরকম জিনিসপত্র তৎকালীন ইরানে হচ্ছিল। কিন্তু ইরানের ইসলামিক রেভলিউশন বা ইরানি বিপ্লবের মাধ্যমে ওইগুলাকে সরিয়ে দেওয়া হয় এবং আবার
ইরানে ইসলামী প্রজাতন্ত্র কায়েম করা হয়। ইরানে ইসলামিক প্রজাতন্ত্র কায়েম করা হয়। এই বিপ্লবকে অনেকে ফরাসি বিপ্লব ও রুশ বিপ্লবের পরে ইতিহাসে তৃতীয় বৃহৎ বিপ্লব হিসাবে গণ্য করে, যেটা একটু আগেই বলছিলাম। ওকে, ইরানের ইসলামী বিপ্লব নিয়ে তাহলে গুরুত্বপূর্ণ যদি কিছু তথ্য থাকে সেগুলো কি দেখি। ইরানের ইসলামী বিপ্লব নিয়ে কি হয়েছিল, কত সালে হয়েছিল, কারা ছিল, এগুলাই মূলত গুরুত্বপূর্ণ। তাছাড়া ভিতরের অতটা কাহিনী অ্যাটলিস্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না। বিপ্লব সংঘটিত হয় 11 ফেব্রুয়ারি 1979, এবং বিপ্লবের পক্ষে কে ছিল বা বিপ্লব কে পরিচালনা করেন? আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, বা এক কথায় আয়াতুল্লাহ খোমেনি। এবং সিংহাসনচ্যুত হয় বা এই বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন হলো শাহ রেজা পাহলভি। শাহ রেজা পাহলভি। আচ্ছা, খোমেনির অবস্থান মানে বিপ্লব চলাকালীন খোমেনি কোথায় ছিলেন? বিপ্লব চলাকালীন তিনি ফ্রান্সে নির্বাসনে ছিলেন। তিনি কোথায় নির্বাসনে ছিলেন? ফ্রান্সে। তাহলে যদি প্রশ্ন আসে যে ইরানি বিপ্লব চলাকালে তোমার আয়াতুল্লাহ রহমতুল্লাহ খোমেনি কোন জায়গায় আহ, তোমার কোন জায়গায় নির্বাসনে ছিলেন? তিনি ছিলেন ফ্রান্সে। এবং এই যে শাহ রেজা পাহলভি, যিনি ক্ষমতাচ্যুত হয়ে বা সিংহাসনচ্যুত হয়ে চলে যান, তিনি কোন জায়গায় পালিয়ে যান বা কোন জায়গায় তিনি যাই হলো রিফিউজ সিক করেন? তিনি যুক্তরাষ্ট্র, বা যেটাকে আমরা বলি ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে তিনি চলে যান। আচ্ছা, তারপরে তাহলে আমরা দেখো যে ইরানের ইসলামী বিপ্লবের পরে আমরা দেখব হলো চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। আমরা কি দেখব? চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। চীনের সমাজতান্ত্রিক বিপ্লব ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক পরিবর্তন। তাহলে কোন কোন তোমার বিপ্লব কোন কোন জিনিসকে টাচ করছে, কোন কোন বিপ্লব আসলে কোন কোন সেক্টরে ইম্প্যাক্ট ফেলছে, বা কোন কোন বিপ্লব কোন কোন কারণে হয়েছে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। দেখো, এই যে ইরানির বিপ্লব কেন হয়েছিল বা কোন কোন বিষয়ের উপর হয়েছিল? রাজনৈতিক ও সামাজিক, দুইটা বিষয়, রাজনৈতিক ও সামাজিক। আর চীনের সমাজতান্ত্রিক বিপ্লবও দুইটা বিষয়ের উপর হয়েছিল, কি কি? রাজনৈতিক ও সামরিক। রাজনৈতিক ও সামরিক, তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এর মাধ্যমে কমিউনিস্ট পার্টি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে এবং সমাজতান্ত্রিক চীন গঠিত হয়। তাহলে আমরা তো জানি যে চীন একটা কি দেশ? চীন একটা সমাজতান্ত্রিক দেশ। চীন একটা সমাজতান্ত্রিক দেশ বা সোশ্যালিস্টিক দেশ। তাহলে চীন সোশ্যালিস্টিক বা সমাজতান্ত্রিক দেশ হলো কখন থেকে? চীন সোশ্যালিস্টিক বা সমাজতান্ত্রিক দেশ হলো এই চীনের সমাজতান্ত্রিক বিপ্লব থেকে, চীনের সমাজতান্ত্রিক বিপ্লব থেকে। এবং এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে কমিউনিস্ট পার্টি, যারা আসলে সমাজতন্ত্রকে ফলো করে, যারা আসলে সমাজতন্ত্রের যে আদর্শ সেটাই বিশ্বাস করে, তারা ক্ষমতা গ্রহণ করে এবং সমাজতান্ত্রিক চীন গঠন করে, এবং চীনকে কি করে? চীনকে একটা সোশ্যালিস্ট কান্ট্রি বা সোশ্যালিস্ট দেশে বা একটা সমাজতান্ত্রিক দেশে পরিণত করে। আমরা যদি এখন বিপ্লবের পটভূমিটা দেখি, বা বিপ্লব আসলে কখন হয়েছিল, কেন হয়েছিল, এবং সেই সমকালীন সময়ে কি কি হয়েছিল, সেটার দিকে যদি আমরা একটু নজর দেই, আমরা দেখি যে দ্বিতীয় চীন ও জাপান যুদ্ধ, তার আগেও জাপান এবং চীনের ভিতরে যুদ্ধ হয়েছে বিভিন্ন অঞ্চল নিয়ে, বিভিন্ন দ্বীপ নিয়ে, তাদের মধ্যে কিন্তু বিগত সময়ে যুদ্ধ হয়েছিল। এবং এই যুদ্ধের দ্বিতীয় পর্ব বা এক কথায় দ্বিতীয় জাপান চীন সংগঠিত হয় 1937 থেকে 1945 পর্যন্ত। 1937 থেকে 1945 পর্যন্ত, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন। এবং সেই সময়ে চীনকে আসলে খানিকটা কন্ট্রোল করতে হবে, একটা ইনফ্লুয়েন্সের উপর রাখতে হলো গিয়ে জাপান। এবং দ্বিতীয় চীন জাপান যুদ্ধ যখন শেষ হয়, চীন যখন জিতে যায়, পরবর্তী সময়ে চীনে কি হয়? গৃহযুদ্ধ হয়। গৃহযুদ্ধের ইংরেজিটা কি? এই যে যারা বিউপিতে পরীক্ষা দেবা তারা দেখো, গৃহযুদ্ধের ইংরেজি হলো গিয়ে সিভিল ওয়ার। গৃহযুদ্ধের ইংরেজি হলো সিভিল ওয়ার। বাংলাদেশের 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল পাকিস্তানিদের সাথে, সেইটাকে বিভিন্ন ওয়েস্টার্ন মিডিয়াকে, বিশেষ করে যেগুলো আমেরিকাপন্থী মিডিয়া, যেগুলো ব্রিটিশপন্থী মিডিয়া, সেইগুলা এই যুদ্ধটাকে বলতো সিভিল ওয়ার। যুদ্ধটাকে বলতো সিভিল ওয়ার, কারণ একটা দেশের দুইটা অঞ্চলের মধ্যে যুদ্ধ হয়েছে, এটা তাদের ইন্টারনাল ব্যাপার ব্যাপার আমরা আসলে এখানে কোনো ইনফ্লুয়েন্স করতে যাচ্ছি না। এবং এইটা আসলে পশ্চিম পাকিস্তানের একটা চাল ছিল, এটা আসলে পশ্চিম পাকিস্তানের একটা চাল ছিল। তাহলে একটা দেশের মধ্যে যখন যুদ্ধ হবে সেটাকে বলবে সিভিল ওয়ার, যেখানে একটা দেশের বিভিন্ন দুই বা দুইয়ের অধিক গোষ্ঠী বা দুই বা দুইয়ের অধিক আইডিওলজির গ্রুপ বা পার্সন, পার্সন তো আসলে না, গ্রুপ বা গোষ্ঠীর সাথে যখন যুদ্ধ হবে সেটাকে বলা হবে কি? সিভিল ওয়ার। আচ্ছা,
এরপর গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার 1945 থেকে 1949 পর্যন্ত হলো, এবং কমিউনিস্ট বনাম কুওমিন্টাং, কমিউনিস্ট বনাম কুওমিন্টাং। আচ্ছা, কমিউনিস্ট ভার্সেস কুওমিন্টাং, তাদের কুওমিন্টাং, কুওমিন্টাং তাদের মধ্যে কি হয়, যুদ্ধ হয়। এবং শেষ পর্যন্ত কারা জিতে? অবশ্যই কমিউনিস্টরা জিতে, কারণ এর পরবর্তীতেই তো চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। এবং কমিউনিস্টরা তো সমাজতান্ত্রিক মতবাদের ছিল। কমিউনিস্টরা কি ছিল? সমাজতান্ত্রিক মতবাদ। কমিউনিস্টরা কি ছিল? সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্টিক মতবাদের। এবং কুওমিন্টাংরা কেমন ধরনের মতবাদের ছিল? তারা ছিল জাতীয়তাবাদী মনোবাদের বা মনোভাবের। তারা, তাদের আইডিওলজি কেমন ছিল? জাতীয়তাবাদ। আচ্ছা, চীনের সমাজতান্ত্রিক বিপ্লব নিয়ে যদি আমরা তাহলে আরেকটু ডিটেলসে জানি, যে বিপ্লব সংঘটিত হয় কত সালে? 1 অক্টোবর 1949। কত সালে? 1 অক্টোবর 1949। এবং বিপ্লবের যিনি নেতা, যার নাম আমরা মোটামুটি সবাই শুনছি, তার নাম হলো গিয়ে মাও সেতুং বা মাও জেদুং। মাও সেতুং বা মাও জেদুং, তুমি যেভাবে বলো না কেন। এবং তিনি কি ঘোষণা দেন? ঘোষণা দেন কোথায়? টিয়েন আনমেন স্কোয়ার, বেইজিং এ। তাহলে এই যে চীন যে সমাজতান্ত্রিক একটা রাষ্ট্র হয়েছে, বা চীনে যে সমাজতান্ত্রিক বিপ্লব হতে যাচ্ছে, এইটার যেই ঘোষণা তিনি কোন জায়গায় দেন? খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হলো গিয়ে চায়নার বেইজিং এ অবস্থিত। তার নাম কি? টিয়েন আনমেন স্কোয়ার। মানে এটাকে তুমি বলতে পারো বাংলাদেশের বা ঢাকার শাহবাগের সাথে তুমি তুলনা করতে পারো। ক্ষমতাচ্যুত দল কোনটা? আমরা একটু আগেই দেখলাম যে কুওমিন্টাং। ক্ষমতাচ্যুত দল কোনটা? কুওমিন্টাং। এবং কুওমিন্টাং এর নেতা কে ছিল? চিয়াং কাই শেক চিয়াং। চিয়াং কাই শেক চিয়াং। এই যে এই দুইটা ইনফরমেশন আসলে অত একটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ কোনটা? কোথায় সংগঠিত হয়েছিল, কখন সংগঠিত হয়েছিল, নেতা কি ছিল, কোন জায়গায় হলো গিয়ে ঘোষণা দেন। তবে এই দুইটা যতটা না গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এই যে চিয়াং কাই শেং চিয়াং বিপ্লব পরবর্তী সময়ে কোথায় পালিয়ে গিয়েছিলেন। বিপ্লব পরবর্তী সময়ে তিনি তাইওয়ানে পালিয়ে গিয়েছিলেন, এবং সেখানে সরকার গঠন করেন। এবং চূড়ান্ত গৃহযুদ্ধের সময়কাল আসলে কত ছিল? 1946 থেকে 1949। এই যে দ্বিতীয় দ্বিতীয় চীন জাপান যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে 1945, কারোর কারোর মতে 1946 থেকে 1949 পর্যন্ত এই চীনের সমাজতান্ত্রিক বিপ্লব কি হয়? সংগঠিত হয়। আচ্ছা, সমাজতান্ত্রিক চীনের সূচনা চীনা কমিউনিস্ট পার্টির কর্তৃত্বে। মানে চীনা কমিউনিস্ট পার্টি যখন ক্ষমতায় আসে, তখন তারা কি করে? চীনকে বা চায়নাকে একটা সমাজতান্ত্রিক দেশে পরিণত করে। আধুনিক চীনের প্রথম বিপ্লব কোনটি? আধুনিক চীনের প্রথম বিপ্লব হলো গিয়ে 1911 সালে। এবং নেতৃত্ব কে ছিলেন? সান ইয়াত সেন সান। সান ইয়াত সেন সান, ইনি ছিলেন আধুনিক চীনের হলো স্বপ্নদ্রষ্টা, বা যিনি আধুনিক চীনকে একটা রিয়েলিটিতে নিয়ে আনছেন, বা এক কথায় আধুনিক চীনের জাতির পিতা কে ছিলেন? সান ইয়াত সেন সান। সান ইয়াত সেন সান। এবং ইনি আধুনিক চীনে প্রথম যে বিপ্লবটা হয়, এই যে তোমার চীনের সমাজতান্ত্রিক বিপ্লব যেরকম একটা বিপ্লব, এরকম একটা বিপ্লব যেটা হলো গিয়ে আধুনিক চীনের প্রথম বিপ্লব, সেটা আসলে কে করেছিলেন? এই ইয়াতসেনই করেছিলেন। আচ্ছা, কত সালে করেছিলেন? 1911 সালে। এবং এই বিপ্লবের মাধ্যমে 200 বছরের রাজতন্ত্রের অবসান ঘটান। তাহলে 1911 সালের আগে 2000 বছর ধরে, মানে বুঝতেছো, 2000 বছর ধরে চীনে বা চায়নাতে কি ছিল? রাজতন্ত্র ছিল। চীনে বা চায়নাতে কি ছিল? রাজতন্ত্র ছিল। আগেই বলছি, রাজতন্ত্র কি? রাজা এবং রানীর শাসন, যেটা সেটাকে আমরা বলি রাজতন্ত্র। 2000 বছর ধরে যে রাজতন্ত্র চলছে, সেটাকে 1911 সালে ইয়াতসেন বিপ্লবের মাধ্যমে কি করেন? পতন ঘটান। এবং এই জন্য ইয়াতসেনকে কি বলা হয়? আধুনিক চীনের জাতির পিতা বা স্বপ্নদ্রষ্টা, যেটাই বলো না কেন। মাও সেতুং এর এই বিপ্লব কোন কোন ক্ষেত্রে ছিল? কৃষি সংস্কারের বিষয় ছিল, ভূমি পুনর্বন্টনের বিষয় ছিল, যে অনেক জমি হলো জোরপূর্বক আরেকজনের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, বা ভূমি বা জমিকে যেহেতু তারা সোশ্যালিজমে বিশ্বাস করে, এমন ভাবে বিভক্ত করা যেন সবাই সমান পরিমাণে পায়। তারপর হলো গিয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও সমাজতান্ত্রিক পরিকল্পনার ভিত্তি গড়ে দেয়। ওকে, তারপরে আরব বসন্ত। তারপরে কি? আরব বসন্ত। আরব বসন্ত নাম শুনে বোঝা যাচ্ছে যে এই বিপ্লবটা আরবের কোনো দেশে বা আরবের কোনো কোনো দেশে কি সংগঠিত হয়েছিল। আরব বসন্ত ছিল
2010 সালের শেষ দিকে শুরু হওয়া এক ধরনের গণবিক্ষোভ ও বিপ্লবের তরঙ্গ কেন? কারণ এটা এই যে তিউনেশিয়ায় শুরু হয়েছে, কিন্তু এইটার যে মেসেজ, এইটার যে ইম্প্যাক্ট, সেটা আস্তে আস্তে বাকি আরব দেশও ছড়িয়ে পড়ে। এর জন্য এটাকে আসলে তরঙ্গের মতো দেখা হয়, যে তরঙ্গ বা ওয়েভের মতো দেখা হয়, তরঙ্গ বা ওয়েভের মতো দেখা হয়। আচ্ছা, যা আরব বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, যেটা বললাম। এই আন্দোলনের মাধ্যমে স্বৈর শাসকদের পতন ঘটতে শুরু করে এবং সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র, মানবাধিকার ও রাজতান্ত্রিক হলো গিয়ে স্বাধীনতার দাবি জোরালো হয়ে ওঠে। তাইলে দেখো, এইটার মাধ্যমে কিন্তু গত বছরে যে আমাদের গণ অভ্যুত্থান হয়েছিল, সেটারও কিন্তু আমরা একটা প্রতিফলন দেখতে পাই। ওইখানেও স্বৈরশাসকের পতন ঘটে, ওইখানেও সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র, মানবাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতার দাবি কি হয়, জোরালো হয়ে ওঠে। মানুষ তখন কি বলতে থাকে, যে আগে যে কি বলতো চায়ের দোকানে, যে এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, আর এখন কি বলে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আচ্ছা, তাইলে এই যে সব কিছুর পিছনে কোন ঘটনাটা শুরু হয়, কবে শুরু হয়, সূত্রপাত হয় কবে? সূত্রপাত হয় হলো 18ই ডিসেম্বর 2010। 18ই ডিসেম্বর 2010, টু বি ভেরি স্পেসিফিক। কি হয়? বেকার যুবক মোহাম্মদ বুয়াজিজি তিউনেশিয়ায় নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহুতি বা আত্মহত্যা করেন। তাহলে কে করেন? মুহাম্মদ বুয়াজিজি। কোথায় করেন? তিউনেশিয়া নামক একটা আরব দেশে। এবং তিনি কে ছিলেন? তিনি একজন বেকার যুবক ছিলেন। তো তিনি বেকার ছিলেন, চাকরি বাকরি পাচ্ছিলেন না, এবং মনে করো স্বৈর শাসকের আন্ডারে দেশের এই অর্থনৈতিক অবস্থা বাজে, যে তার জন্য আসলে বেঁচে থাকা টাফ হয়ে যাচ্ছিল। এই ফ্রাস্ট্রেশন থেকে, এই ডিপ্রেশন থেকে, এই মনোকষ্ট থেকে তিনি হলো তিউনেশিয়ার রাস্তায় নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহুতি করেন। এবং এই যে একটা যে ইম্প্যাক্ট যেটা হলো গিয়ে সে ক্রিয়েট করছিল, এটা তিউনেশিয়া থেকে শুরু করে আস্তে আস্তে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। আচ্ছা, তো ফলাফল কি হয়? স্বৈর শাসক জাইন আবেদিন বেন আলী 14 জানুয়ারি সৌদি আরব পালিয়ে যান। মানে তিউনেশিয়ার যিনি হলো গিয়ে রাষ্ট্রপ্রধান ছিলেন, তিউনেশিয়ার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, স্বৈরশাসক রাষ্ট্রপ্রধান, তিনি 14 জানুয়ারি, মানে 18ই ডিসেম্বর 2010-এ এটা সংঘটিত হয়। এবং পরবর্তী সালের যেই 14 জানুয়ারি, সেখানে সেখানে এই যে স্বৈরশাসক জাইন আবেদিন বেন আলী কি করেন? সৌদি আরবে পালিয়ে যান। তিনি কি করেন? সৌদি আরবে পালিয়ে যান। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে আরব বসন্তর ব্যাপারে আমরা যদি আরেকটি ইনফরমেশন দেখতে চাই, আমরা কি দেখব? 1 মিনিট। আচ্ছা, আমরা কি দেখব যে এটা কোন জায়গায় শুরু হয়েছিল, বা আরব বসন্তের সূতিকাগার কোন জায়গায়? আমরা একটু আগে আলোচনা করছি, সেটা কোন জায়গায় ছিল? তিউনেশিয়া নামক একটা আরব দেশে, যেটার ব্যাপারে আমরা আসলে ওইভাবে শুনি না। কিন্তু মূলত এই যে বিপ্লবী কিন্তু তিউনেশিয়াকে সারা বিশ্বের সামনে পরিচিত করেছে। তিউনেশিয়ার বিপ্লবের আরেকটা নাম ছিল জেসমিন বিপ্লব। তিউনেশিয়ার বিপ্লবের আরেকটা নাম ছিল জেসমিন বিপ্লব। যেরকম আমরা যে অক্টোবর বিপ্লবের নাম শুনছি, আমরা হলো 10 দিনের বিপ্লবের নাম শুনছি, আমরা রুশ বিপ্লবের নাম শুনছি, আমরা কিসের নাম শুনছি? আমরা বলশেবিক বিপ্লবের নাম শুনছি। তাহলে একটা বিপ্লবের একাধিক নাম যেরকম থাকে, সেরকম আরব বসন্ত, যেটা হলো গিয়ে মূলত তিউনেশিয়ায় শুরু হয়েছিল, তিউনেশিয়া বিপ্লবের নাম ছিল জেসমিন বিপ্লব। তিউনেশিয়ার বিপ্লবের নাম ছিল জেসমিন বিপ্লব। কেন নাম ছিল? কারণ তিউনেশিয়ার জাতীয় ফুল ছিল কোনটা? জেসমিন। তিউনেশিয়ার জাতীয় ফুল ছিল হলো গিয়ে জেসমিন। তিউনেশিয়ার জাতীয় ফুল হলো জেসমিন। এখন এই জাতীয় ফুল তো সবসময় একটা কোনো মিনিং বহন করে, তাই না? তাহলে আমাদের যেই জাতীয় ফুল, যে পানিতে ভাসমান হলো গিয়ে শাপলা ফুল, এটাও কিন্তু কোনো সিগনিফিকেন্স বহন করে। এই যে জেসমিন ফুলটা তিউনেশিয়ার জন্য যেই সিগনিফিকেন্স বহন করতো, একটা হলো সংস্কৃতি, এবং আরেকটা হলো গিয়ে তোমার যে নিজেদের যে আইডেন্টিটি সেটা। এবং যখন ফ্রান্স এবং ইউএস এর মিডিয়া তিউনেশিয়ার বিপ্লবটাকে সারা বিশ্বের সামনে যখন প্রকাশ করতে থাকে, তখন তারা এই বিপ্লবের নাম দেয় জেসমিন বিপ্লব। কি নাম দেয়? জেসমিন বিপ্লব। তাহলে জেসমিন বিপ্লব কেন নাম দেওয়া হলো, বুঝলা? এবং কোন দুইটা দেশের সংবাদ মাধ্যম মূলত এই যে তিউনেশিয়ার বিপ্লবের নাম জেসমিন বিপ্লব দিয়েছিল? ইউএসএ এবং ফ্রান্স। ইউএসএ এবং ফ্রান্স। এবং এই আরব বসন্তটা যখন তিউনেশিয়া থেকে মিশরে যায়, তখন এই বিপ্লবের নাম কি হয়? এই বিপ্লবের নাম হয় নীল বিপ্লব বা টুইটার বিপ্লব।
মানে তখন টুইটার, মানে যেটা বর্তমান সময় এক্স, ইলন মাস্কের টুইটার কিনে নেওয়ার পরে নাম চেঞ্জ হয়ে গেছে এক্স, সেই সময় আরব, সরি, মিশর বিপ্লব, যেটা হলো আরব বসন্তের একটা পার্ট ছিল। ওই সময় যারা হলো প্রোটেস্ট করতো, যারা আন্দোলন করত, তারা টুইটারকে ব্যবহার করছিল বিভিন্ন নিউজ স্প্রেড করার জন্য, বা মানুষজনকে একত্রিত করার জন্য, মানুষজনকে কেন্দ্রীভূত করার জন্য, মানুষজনকে মোটিভেট করার জন্য। যেরকম আমাদের আন্দোলনের সময় 2024-25-এর যেই তোমার জুলাই, 2024-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমরা কি দেখেছি, ফেসবুকের মাধ্যমে মানুষজনকে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হতো, কারণ তখন ম্যাস মিডিয়া বা নিউজ পেপার বলো, তারপরে তোমার যেই স্যাটেলাইট টিভি চ্যানেল গুলা বলো, ওইগুলা অনেক ইনফরমেশন হাইড করতো, তাই না? তারপর হলো গিয়ে ওইগুলার কাছ থেকে ইনফরমেশন আসতে অনেক সময় লাগতো। এর জন্য ফেসবুকে মানুষ অনেক বেশি কি হয়, অ্যাট্রাক্টেড হয়ে যায়, বা সেই সময় মানুষ ফেসবুককে তাদের নিউজ বা তথ্য শেয়ার করার একটা মিডিয়াম হিসাবে ইউজ করে। আবার কি করে, যারা মনে করো কোনো কারণে, বা মনে করো যে রাস্তায় নামতে পারতেছে না ভয়ে, বা মনে করো শারীরিক দুর্বলতার কারণে, বা কোনো ধরনের রেস্ট্রিকশনস এর কারণে রাস্তায় নামতে পারতেছে না, তারাও কি করতেছে, ফেসবুকে কিন্তু আন্দোলন করতেছে। বা তখন দেখা গেছে যে কি, যারা হলো গিয়ে দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আন্দোলন করতেছে রাস্তায় নেমে, তারা সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত, বা কখনো কখনো ভোর রাত পর্যন্ত আন্দোলনটা ফেসবুকের মাধ্যমে চালায় যাচ্ছে। ঠিক একই রকমের বিষয় কিন্তু মিশর বিপ্লবের ক্ষেত্রে হয়েছিল। মিশর আন্দোলনের কেন্দ্র কোন জায়গায় ছিল? মিশর আন্দোলনের কেন্দ্র ছিল হলো গিয়ে তাহরির স্কোয়ার, মানে যেইখানে মানুষজনরা একত্রিত হয়ে আন্দোলন করতো। মানে তাহলে বাংলাদেশ বা ঢাকার যে শাহবাগ চত্বরের কথা, সেটা হলো কি মূলত মনে করো যে তোমার ইজিপ্টের তাহরির স্কোয়ার, যেটার আরেকটা নাম হলো লিবারেশন স্কোয়ার। তাহলে তাহারির স্কোয়ারের অপর নাম কি? তাহারির স্কোয়ারের অপর নাম হলো লিবারেশন স্কোয়ার। ওকে, তারপর আমরা যদি দেখি যে হোসনি মোবারকের পতন, মানে তৎকালীন ইজিপ্টের মিশরের সরকার প্রধানের নাম কি ছিল? হোসনি মোবারক। সরকার প্রধানের নাম কি ছিল? হোসনি মোবারক। এবং তিনি 11ই ফেব্রুয়ারি 2011 সালে বা তার পতন ঘটে, তার সরকারের বা তার রাষ্ট্রর পতন ঘটে। আরব বসন্তের কারণে এখন পর্যন্ত 4জন শাসকের পতন ঘটেছে। এই যে আরব বসন্ত কেন ইনফ্লুয়েন্সিয়াল দেখো, তাহলে বেকারত্বের জন্য, আর্থিক সমস্যার জন্য বেকার যুবক মোহাম্মদ বুয়াজিজি আত্মহুতি করলেন নিজের গায়ে আগুন ধরিয়ে। কোন জায়গায়? তিউনেশিয়াতে। তাহলে তিউনেশিয়ার সরকার পতন হলো, ইজিপ্টের সরকার পতন হলো, এবং সাথে সাথে লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফির হলো কি সরকার পতন হলো, এবং আলী আব্দুল্লাহ সালে ইয়েমেনের রাষ্ট্রপ্রধান বা সরকারের কি হলো, পতন ঘটলো। তাহলে আরব বসন্ত কতটা ইনফ্লুয়েন্সিয়াল এবং মানুষজনকে কতটা অ্যাট্রাক্ট করেছিল এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য, তোমরা বুঝতে পারতেছো। সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব হলো গিয়ে একটা ভিন্ন ধরনের বিপ্লব। এতক্ষণ তোমরা যে বিপ্লব দেখছো, সেগুলো আসলে মানুষজনের ক্রোধ, হতাশা, বিদ্বেষ, অন্যায় অত্যাচার শোষণ করতে করতে এক পর্যায়ে তারা কি করে, বিপ্লব শুরু করে। কার বিরুদ্ধে? সাধারণত সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, বা যারা হলো কি ক্ষমতার প্রধান আছে, তাদের বিরুদ্ধে। কিন্তু এই যে সবুজ বিপ্লব আর পরে শিল্প বিপ্লব, এটা আসলে কিন্তু কোনো ক্ষমতা বা রাষ্ট্র বা সরকারের এগেনস্টে সাধারণ মানুষের বিপ্লব না। তাহলে বিপ্লবটা কেমন আমরা দেখি। সবুজ বিপ্লব হলো 1940-এর দশক থেকে শুরু করে 1960-এর দশকের শেষ পর্যন্ত কৃষি ক্ষেত্রে গবেষণা, প্রযুক্তি ও উন্নয়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করার এক বৈপ্লবিক পরিবর্তন। তাহলে দেখো, সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন, তাহলে এটা কিন্তু কোনো রাষ্ট্র, সরকার বা কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল না। কিসের বিষয় ছিল? বিষয়টা ছিল যে তার আগ পর্যন্ত কৃষিকাজ খুবই মন্থর গতিতে চলতেছিল, বা যত পপুলেশন আমাদের পৃথিবীতে, তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে কি ছিল না, কৃষি পণ্য বা খাদ্যদ্রব্য ছিল না। এই জন্য কৃষি নিয়ে বা এগ্রিকালচার নিয়ে, বা হলো গিয়ে যে গ্রিন নিয়ে কি হয়, গ্রিন নিয়ে শুরু হয় গবেষণা বা রিসার্চ। গ্রিন বা এগ্রিকালচারে কি শুরু হয়, প্রযুক্তির হলো গিয়ে ছোঁয়া আসে, এবং একই সাথে কি হয়, এগ্রিকালচারকে বা চাষাবাদকে কি হয়, উন্নয়ন করা হয়। এখন কিন্তু আর আগের মতো মনে করো যে হাল চাষ করা হয় না, এখন কি করে, ট্রাক্টর দিয়ে চাষ করা হয়। আগে এখন কিন্তু মনে করো যে এরকম করে যে বীজ ছিটানো হয়, ঠিক আছে, কিন্তু বিশ্বের অনেক উন্নত দেশে, এমনকি হলো গিয়ে বাংলাদেশের কিছু কিছু জায়গায়
ড্রোনের মাধ্যমে কিন্তু মানে তোমার সিড বা চারা ছিটানো হয় জমিতে। আবার অনেক অঞ্চলে দেখা যায়, বিশেষ করে মনে করো যে ইউএস এর যে অঞ্চলগুলো একদম মরু অঞ্চল, বা হলো গিয়ে ইউএইর বা সংযুক্ত আরব আমিরাত বা আরবের বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে, যে জায়গায় আসলে পানি ওইভাবে নাই, সেই সব জায়গায় এক ধরনের প্লেন আছে। প্লেন হলো ওয়াটার কন্টেইনারে ভর্তি, এবং প্লেন ওই জমির উপর দিয়ে চলে যায়, তখন যেই প্লেনের যেই ঢাকনাটা ওইটা খুলে দেওয়া হয় এবং ওইখান থেকে পানি সমস্ত জমিতে ছিটিয়ে দেওয়া হয়। তাহলে দেখো, এগ্রিকালচার বা কৃষি, যেটা হলো গিয়ে মানুষের একদম প্রথম দিককার একটা পেশা, এবং যেটাকে মনে করা হতো এক ধরনের প্রাচীন পেশা, যেখানে আসলে কোনো প্রযুক্তি নেই, যেখানে কোনো ইনোভেশন নাই, সেখানে কোনো রিসার্চ নাই, কিন্তু সেটা এখন প্রযুক্তির সাথে কতটা তাল মিলিয়ে চলতেছে, বা প্রযুক্তি এসে কৃষিকে কতটা অ্যাডভান্স করে তুলেছে। এবং তাহলে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশনের বৈশিষ্ট্যগুলা কি কি? উচ্চ ফলনশীল জাতের বীজ বা হাই ইল্ড ভ্যারিয়েন্ট বীজ বাজারে নিয়ে আসা বা উদ্ভাবন করা। তুমি তোমার আব্বু আম্মুর কাছে যদি শোনো, বা তোমার দাদা দাদির কাছে যদি শোনো, তাহলে দেখবা যে সেই সময় কি ছিল, যে বছরে এক থেকে হাইয়েস্ট দুইবার, সাধারণত একবার ধান চাষ হতো বা ধানের ফলন হতো। এখন কি দেখা যায়? এখন দেখা যায় যে বছরে 3 থেকে 4 বার ফলন হচ্ছে ধানের। এবং আগে যত পরিমাণে ধান হতো, এখন কিন্তু তার থেকে আরো বেশি পরিমাণে হচ্ছে। তাহলে হাই ইল্ড মানে বেশি পরিমাণে প্রোডাকশন আসতেছে, বেশি পরিমাণে শস্য হচ্ছে না। এটা হলো গিয়ে কিন্তু সবুজ বিপ্লবের একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে কি, রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ। আমরা আমাদের জমিতে দেখি যে আগে যেরকম জৈব সার প্রয়োগ করা হতো, যেগুলো মূলত গরু ছাগল বা গৃহপালিত প্রাণীর গোবর থেকে আসতো, বা বিভিন্ন তোমার যেই উদ্ভিদগুলা, যেরকম কচুরিপানা, শ্যাওলা, এগুলাকে পচিয়ে জৈব সার হিসাবে, বা বাসায় যেই খাদ্যশস্য বা বাসায় যে সবজির উচ্ছিষ্ট অংশ ছিল, সেটাকে এক প্রকার কম্পোস্ট করে জৈব সার বানানো হতো, যেটা আগে জমিতে দেওয়া হতো। কিন্তু ওইটা যতটা না ইফেক্টিভ, তার থেকে বেশি ইফেক্টিভ কি, রাসায়নিক সার এবং কীটনাশক। আমরা জানি যে আমাদের কৃষি জমিতে বিভিন্ন পরিমাণে কি থাকে, কীট থাকে, বিভিন্ন পরিমাণে পতঙ্গ থাকে, যেটা আমাদের ফসলকে তোমার ক্ষতি করে, যার জন্য উৎপাদন ব্যবস্থা বা যেই পরিমাণ উৎপাদন হওয়ার কথা সেই পরিমাণে উৎপাদন হয় না। তাই এই সব কীটকে মারার জন্য কীটনাশক ব্যবহার করা হয়, এবং একই সাথে সেচ ব্যবস্থার উন্নয়ন করা হয়। যে সব সময় তো আর আকাশের বা বৃষ্টির পানির উপরে ভিত্তি করে চলা যায় না, বা ভিত্তি করে চাষাবাদ করা যায় না। এর জন্য মাটি থেকে পানি তুলে কৃষি ক্ষেতে দেওয়া হয়, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় সেচ ব্যবস্থা। কিন্তু বিষয়টা হলো যে, এই যে দেখো, রাসায়নিক সার কীটনাশক এক হিসাবে দেখলে প্রোডাকশন একসময় ভালো হচ্ছে, কিন্তু তুমি যদি লং টার্ম দেখো, তাহলে কিন্তু রাসায়নিক সার এবং কীটনাশক ভালো না। তার কারণ হলো, রাসায়নিক সার কীটনাশক দুইটাই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এবং এটা যখন সে শস্য বা ফসল বা গাছ বলো, উদ্ভিদ বলো, শাকসবজি যখন পাচ্ছে, এটা যখন আমরা আমাদের পেটে যাচ্ছে, আমরা যখন খাচ্ছি, এটা কিন্তু আমাদের শরীরের জন্য হ্যাজার্ডাস, বা আমাদের শরীরের জন্য কি, ক্ষতিকর। আচ্ছা, তারপরে আমরা দেখি যে যান্ত্রিক কাজেও কিন্তু সবুজ বিপ্লবের একটা ভালো ইম্প্যাক্ট আছে। সেটা কি? এই যে আগেই বললাম যে এখন কিন্তু আর আগের মতো হাল চাষ করে না, ট্রাক্টর দিয়ে করে। তারপর এখানে হারভেস্টর দিয়ে হলো একসাথে একই সময়ে অনেক হলো গিয়ে ফল বা ফসল হারভেস্ট করে বা জমি থেকে তুলে। আবার মানে এখন বীজ ছেটানোর জন্য ড্রোন ব্যবহার করা হয়, জমিতে পানির জন্য প্লেন ব্যবহার করা হয়, ইত্যাদি কিন্তু সবুজ বিপ্লবেরই এক একটা বৈশিষ্ট্য। আচ্ছা, সবুজ বিপ্লবের পিছনে যার অবদান সব থেকে বেশি, বা সবুজ বিপ্লব যিনি আসলে করেছেন, তার নাম হলো ডক্টর নরম্যান বোরলগ। ডক্টর নরম্যান বোরলগ। এইটা কিন্তু সবুজ বিপ্লব নিয়ে আসা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবুজ বিপ্লব নিয়ে যদি 5টা কোশ্চেন আসে, তার ভিতরে 2টা এই বিষয়। সবুজ বিপ্লব নিয়ে যদি 5টা কোশ্চেন আসে, তারটা হলো গিয়ে 2 বিষয়। আচ্ছা, তার মধ্যে যে 5টা কোশ্চেনের ভিতরে অ্যাটলিস্ট 2টা থেকে 3টা, যে সবুজ বিপ্লব কার মাধ্যমে ঘটেছিল, ডক্টর ডক্টর নরম্যান বোরলগের মাধ্যমে ঘটেছিল, এটা কিন্তু প্রশ্নটা বারবার আসে। 1944 সালে উচ্চ ফলনশীল গম উৎপাদন করেন। কত একটা গুরুত্বপূর্ণ না? প্রথমে মেক্সিকো, পরে ভারত, পাকিস্তান ইত্যাদি বিভিন্ন দেশে এই প্রযুক্তির তোমার বিস্তার ঘটে। তাহলে ইউএস এর পরে মেক্সিকো, ভারত, পাকিস্তান, এবং আস্তে আস্তে বলতে গেলে সমগ্র বিশ্বে এই গ্রিন রেভলিউশন
বা সবুজ বিপ্লব ছড়িয়ে পড়ে। 1970 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। 1970 সালে এই যে ডক্টর নরম্যান বোরলগ শান্তিতে নোবেল পুরস্কার পান, তাহলে তিনি কিন্তু একজন নোবেল লরিয়েট। যারা নোবেল পুরস্কার পায় তাদেরকে বলে নোবেল লরিয়েট, তাদের কি বলা হয়? নোবেল লরিয়েট। আচ্ছা, খাদ্য ঘাটতি মোকাবেলায় কৃষির বাণিজ্যকরণ করা হয়। তাহলে তার আগ পর্যন্ত কৃষি আসলে কি ছিল? এক ধরনের নিজের যেই তোমার খাদ্য চাহিদা পূরণ করার জন্য কৃষিকে ব্যবহার করা হতো। এটার পরবর্তীতে যেই পরিমাণে কৃষি দ্রব্য বা কৃষি পণ্য বা ফল বা শস্য থাকতো, সেটা বিনিময়ের মাধ্যমে এক্সচেঞ্জ করা হতো। কেমন? মনে করো তুমি ধান চাষ করছো, তোমার গম লাগবে, তাহলে যার গম আছে তাকে তুমি বললা যে ভাই আমার এইটুক পরিমাণে ধান নাও, আমাকে এইটুক পরিমাণে গম দাও। বা মাছ কিনতে গেলে তুমি বললা যে ভাই আমার এইটুক চাল আছে, আমার এইটুক চাল দাও, চাল নাও, আর তুমি আমারে দুইটা মনে করো পাঙ্গাস মাছ দাও। এরকম টাইপের যে বিষয়গুলো আগে হতো, যেটাকে বলা হতো বিনিময় প্রথা। তাহলে আগে কি ছিল? চাষাবাদ কেন করতো? নিজের ক্ষুধা নিবারণের জন্য। তারপর কি হলো? বিনিময় প্রথা ইউজ করলো। তারপর কি হলো? এই যে কৃষিকে কি বাণিজ্যকরণ করা হলো, কৃষিকে বাণিজ্যকরণ করা হলো। পরিবেশ ও মাটির উপর নেতিবাচক প্রভাব বা দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক প্রভাব কিন্তু সবুজ বিপ্লবকে নিতে হবে, যেটা এই যে তোমার রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের মাধ্যমে হয়ে থাকে। তাহলে দেখো, আমরা এতক্ষণ ধরে সবুজ বিপ্লবের যে ভালো জিনিসগুলা, যেগুলাকে ইংরেজিতে বলা হয় হলো গিয়ে প্রোজ, সেই জিনিসগুলো দেখলাম। এখন আমরা কি দেখতেছি? সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন একটা কনস বা নেগেটিভ সাইড, যেটা বলতে কি বোঝানো হয়? যে সবুজ বিপ্লবের মাধ্যমে আমরা আসলে কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছি। ওকে, লাস্টলি শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। শিল্প বিপ্লব কিংবা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ওকে, ইংরেজি টার্ম কিন্তু তোমাদের জানতে হবে। 1750 থেকে 1850 সালের মধ্যে ইংল্যান্ডে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে যন্ত্র নির্ভর শিল্প ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হওয়ার ঘটনা শিল্প বিপ্লব নামে পরিচিত। তাহলে এখানে দেখো অনেক ইনফরমেশন আছে। কি কি? 1750 থেকে 1850 সাল পর্যন্ত, 1750 সাল থেকে 1850 সালে মূলত শিল্প বিপ্লবটা ঘটে। শিল্প বিপ্লব কোথায় ঘটে? ইংল্যান্ডে ঘটে। কি হয়? কৃষি ভিত্তিক অর্থনীতি থেকে যন্ত্র ভিত্তিক বা শিল্প ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করা হয়। তাহলে দেখো এখানে কত কত ইনফরমেশন আছে। এক, কোথায় সংগঠিত হয়েছিল? ইংল্যান্ডে। কত সালে? 1750 থেকে 1850। শিল্প বিপ্লব আসলে কি? কৃষি ভিত্তিক অর্থনীতি থেকে যন্ত্র নির্ভর বা শিল্প নির্ভর অর্থনীতি। আচ্ছা, তাহলে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলা কি কি? যন্ত্রের ব্যবহার, বোঝাই যাচ্ছে শিল্প হইলে তো অবশ্যই আহ, যন্ত্রটা ব্যবহার করবে। এবং বিশেষ করে বাষ্পচালিত ইঞ্জিন, বিশেষ করে বাষ্পচালিত ইঞ্জিন বা যেগুলাকে বলা হয় স্টিম ইঞ্জিন, যেগুলাকে বলা হয় স্টিম ইঞ্জিন। ইঞ্জিন তো ইঞ্জিনই, আর বাষ্পের ইংরেজি হলো গিয়ে স্টিম। এই ধরনের ইঞ্জিনের উদ্ভাবন তখন ঘটে। সেটা হলো গিয়ে আমাদের দেশে যে আগে রেল লাইন গুলা, সরি, আমাদের দেশে আগে যে ট্রেন গুলা ছিল, এই ট্রেনেও কিন্তু এই ধরনের স্টিম ইঞ্জিন ব্যবহার করা হতো। তখন দেখা যেত যে কি, ট্রেনের একদম সামনে ইঞ্জিন যে বগি, ওইখান থেকে এরকম বড় ধোঁয়া বেরোচ্ছে, তাই না? এটা হলো গিয়ে মূলত স্টিম ইঞ্জিন। আচ্ছা, কারখানা ব্যবস্থার সূচনা স্বাভাবিক। শিল্প বিপ্লব হলে তো কারখানা থাকবেই। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলো। তখন আস্তে আস্তে হলো গিয়ে বাস হলো, ট্রেন হলো, চার চাকার গাড়ি হলো, দুই চাকা হলো গিয়ে তোমার মোটরসাইকেল হলো। তারপর মনে করো পরবর্তী সময় কি হলো? হেলিকপ্টার হলো, প্লেন হলো, জেট ইঞ্জিন হলো। এই ধরনের যেই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্যাটেলাইট, রেডিও, টেলিভিশন, টেলিগ্রাম, ফ্যাক্স, এই যে ইন্টারনেট, এই সবই কিন্তু আসলে শিল্প বিপ্লবের ফল। সবই কি শিল্প বিপ্লবের ফল? শ্রমিক শ্রেণীর উত্থান ও শহরায়ন হয়। শ্রমিক শ্রেণীর উত্থান ও শহরায়ন হয়। কিভাবে ঘটে এই জিনিসটা? মনে করো যে শিল্প বিপ্লব তো কোথায় সংঘটিত হয়েছিল? শহরে। এবং শহরে কাজ করার জন্য অনেক লোকজনের দরকার ছিল বা অনেক জনবলের দরকার ছিল। যেহেতু অনেক জনবলের দরকার, শহরে সেই পরিমাণে জনবল নাই, কারণ শহর আসলে ছোট, তখন শহরে বেশি লোকজন থাকতো না। এর জন্য কাজের জন্য গ্রামীণ লোকজন বা যারা হলো কি গ্রামে বসবাস করে, তারা কাজের জন্য বা জীবিকার সন্ধানে শহরে চলে আসে। জীবিকার সন্ধানে শহরে চলে আসে এবং আস্তে আস্তে শহর যেটা শহর যেটা সেটা আস্তে আস্তে স্প্রেড করতে থাকে। তাহলে মনে করো শিল্প বিপ্লবের প্রথমে শহর ছিল এইটুকু, তারপর বড় হয়ে আরেকটু হলো, তারপর বড় হয়ে আরেকটু হলো, তারপর বড় হয়ে আরেকটু হলো। এই যে শহর যে
বৃদ্ধি পাচ্ছে এটাকেই বলা হয় শহরায়ন, বা গ্রাম যে আস্তে আস্তে শহরে রূপান্তর হচ্ছে এটাকেই বলে শহরায়ন। আচ্ছা, পুঁজিবাদী অর্থনীতির বিকাশ, মানে এক কথায় ক্যাপিটালিজম এর বিকাশ। মানে আমরা যে পড়ছিলাম না যে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব, একদম প্রথমে যেটা পড়ছিলাম, ওইটার মাধ্যমে কি হয়, ওইটার মাধ্যমে এই যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার প্রচলন ঘটে। তারপরে আমরা কি দেখছিলাম, রুশ বিপ্লবের পরে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রচলন ঘটে। এবং এই যে শিল্প বিপ্লবে কিন্তু পুঁজিবাদী যেই রাষ্ট্র ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা এটা কি হয়, আরো বিকাশ পায় বা এটার সেক্টর আরো বড় হয়ে যায়। গুরুত্বপূর্ণ উদ্ভাবক জেমস ওয়াট, যিনি বাষ্পচালিত ইঞ্জিনের উদ্ভাবক, জেমস ওয়াট বাষ্পচালিত ইঞ্জিনের উদ্ভাবক। জিকে তে কিন্তু এক ধরনের প্রশ্ন প্রায়ই আসে যে একটা উদ্ভাবনের নাম বা একটা যন্ত্রের নাম বা একটা বস্তুর নাম দিয়ে বলে এটার উদ্ভাবককে। যে মনে করো যে টেলিফোনের উদ্ভাবককে গ্রাহাম বেল, আলেকজান্ডার গ্রাহাম বেল। তারপর মনে করো যে বাষ্পচালিত ইঞ্জিনের হলো উদ্ভাবককে, ফেসবুকের উদ্ভাবককে, টেলিগ্রামের উদ্ভাবককে, টুইটারের উদ্ভাবককে, চ্যাট জিপিটি বা ওপেন এআই উদ্ভাবককে। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়ই আসে, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু সাধারণত বর্তমান সময় তথ্য প্রযুক্তি নির্ভর আসে। তোমাকে বলতে পারে যে গুগলের উদ্ভাবককে, আহ ফ্যাক্সের উদ্ভাবককে, ইন্টারনেটের উদ্ভাবককে, ইমেইলের উদ্ভাবককে। তাহলে এগুলো কিন্তু তোমার জানতে হবে। শিল্প বিপ্লবের প্রভাব যদি আমরা দেখি, যে উৎপাদন বৃদ্ধি ও বাণিজ্যের বিস্তার, তাহলে শিল্প বিপ্লব কোন জায়গায় সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলছে, সেটা হলো যে উৎপাদন বৃদ্ধি, মানে প্রোডাক্টের মানে পরিমাণ বাড়ছে, এবং যে কোয়ালিটি সেটা অনেক 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 ইমপ্রুভ হয়েছে। এবং একই সাথে বাণিজ্যের বিস্তার, মানে যে বিজনেস, এটাকে শিল্প বিপ্লবের মাধ্যমে অনেক বেশি কি বিস্তার করতে পারছে। সামন্ত সমাজ থেকে পুঁজিবাদী সমাজে রূপান্তর, সামন্ত সমাজ থেকে পুঁজিবাদী সমাজে রূপান্তর। পুঁজিবাদী সমাজের আগে যেই সমাজটা ছিল সেটাকে বলা হয় সামন্ত সমাজ, বা এক কথায় মনে করো যে জমিদারি টাইপের, যে সমাজের নির্দিষ্ট কিছু মানুষের কাছে জমি থাকবে, এবং তাদের জমিতে চাষাবাদ করে বা তাদের জমি বর্গা দিয়ে আমার তোমার মতো সাধারণ মানুষ কি করবে, সাধারণ মানুষ জীবিকা নির্বাহ করবে। এটা মূলত মূলত সামন্ত সমাজ। পরবর্তীতে সামন্ত সমাজ থেকে পরবর্তীতে যেই সমাজে রূপান্তরিত হয় সেটা মূলত এই যে বর্তমান সময়ের পুঁজিবাদী সমাজ বা ক্যাপিটালিস্টিক সিস্টেম। এখানে শ্রমিক নিয়োগ করা হয়। আমরা তো আগেই বলছি যে গ্রাম থেকে শ্রমিক যায়, যে নগরায়ন হয়, শহরায়ন হয়, মুভমেন্ট হয়। তারপর মজুরি, যারা কাজ করে তারা মজুরি পায়। তারপর হলো যে শ্রমিক আন্দোলন, শ্রমিকরা কাজ করে এবং এদের শ্রমিকদের বিভিন্ন আন্দোলনও কিন্তু সংগঠিত হয়। কিভাবে, মনে করো যে আমি তুমি আরো 4-5 জন মিলে একটা কোম্পানিতে একটা ফ্যাক্টরিতে শ্রমিক হিসাবে কাজ করি। এখন শ্রমিকের মানে সেই ফ্যাক্টরির মালিক কি চাবে, ফ্যাক্টরির মালিক চাবে যে যত কম টাকা দিয়ে যত বেশি প্রফিট পাওয়া যায়, যত কম টাকা দিয়ে যত বেশি প্রফিট পাওয়া যায়। তাহলে বেশি প্রফিট পাওয়ার জন্য কি করবে, সে যে জিনিসটা উৎপাদন করতেছে সেখানে ভেজাল মিশাবে। যেই জিনিসটা আগে সে 12 টাকায় উৎপাদন করতো, সেই জিনিসটা এখন সে 10 টাকায় উৎপাদন করতেছে, 2 টাকা তার এক্সট্রা প্রফিট থেকে যাচ্ছে অন্য প্রফিটের সাথে। তো ওই হিসাব তো থাকলে ওইটার সাথে 2 টাকা যোগ করে তার টোটাল প্রফিট হচ্ছে। আবার আমার তোমার মতো শ্রমিক যারা, তাদেরকে দেখা গেল যে সে ঠিক মতো বেতন দিল না, বা বেতন দেওয়ার সময় একদম প্রথমে যখন ঠিক করতেছে তখন বলবে যে আমার বেতন কিন্তু কম, বা আমার বেতন এইটুকু, তোমার কুশারে তুমি কাজ করো, নাইলে নাই। আবার পরবর্তীতে দেখা গেল বলবে যে তুমি প্রত্যেকদিন এতটুকু জিনিস উৎপাদন না করতে পারলে পারলে বা প্রোডাকশন না করতে পারলে, বা তুমি যদি এত ঘন্টা কাজ না করো তাহলে তোমাকে আমি টাকা কম দিব বা ডিডাক্ট করব। বা তুমি যদি নির্দিষ্ট সময়ের ভিতর না আসো তাহলে তোমাকে আমি টাকা কম দিব। বা তুমি মনে করো সব কাজ করছো, সব সব ওকে, সব ওকে, কিন্তু পেমেন্ট দেওয়ার সময় তোমাকে বলবে যে কি, না আজকে, না কালকে, না পরশু এই জিনিসটা বিক্রি হয়ে যাক, তারপরে ইত্যাদি ইত্যাদি। তারপর মনে করো বিভিন্ন ধরনের শোষণ তো করে শ্রমিক, শ্রমিকদের উপরে কারা, মালিকরা, বুর্জোয়া শ্রেণী আর প্রোলেটারিয়েট শ্রেণী। বুর্জোয়া শ্রেণী, বুর্জোয়া শ্রেণী কারা, বুর্জোয়া শ্রেণী হলো এই যে কলকারখানার মালিকরা। আর প্রোলেটারিয়েট কারা, প্রোলেটারিয়েট হলো গিয়ে তা রিয়েত হলো যারা হলো এই সব কোম্পানিতে, এইসব ফ্যাক্টরিতে শ্রমিক হিসাবে কাজ করে। প্রোলেটারিয়েটদের বলায় সর্বহারা, মানে তারা সব হারায় ফেলছে, তাদের আর হারানোর কিছু নাই। এবং শ্রমিকদের এই অত্যাচার সহ্য করতে না পেরে একসময় কি করে, প্রোলেটারিয়েটরা বুর্জোয়াদের বিরুদ্ধে আন্দোলন করে, যে আমার টাকা না দিলে, আমাদের দাবি দেওয়া না মানলে এই আমি আর
ফ্যাক্টরিতে যাব না এবং ফ্যাক্টরিতে তালা ঝুলাই দিয়ে তারা ফ্যাক্টরির সামনে বসে থাকে। এটা কিন্তু বাংলাদেশে একটা একটা খুবই কমন সিনারিও, তাইলে বুঝতেছো বাংলাদেশেও কিন্তু শ্রমিক শোষণ ঘটে এবং শহরায়ন ও সামাজিক শ্রেণী বিভাজন তীব্র হয়। শহরায়ন কিভাবে হয় সেটা তো বলছি, সামাজিক শ্রেণীও কিভাবে হয় সেটা হলো এই যে মনে করো মানুষ যখন শিক্ষা দীক্ষা নেওয়া শুরু করলো এবং শিল্পায়ন হলো, তারপরে একটা নতুন ক্লাস বা একটা নতুন শ্রেণী উদ্ভাবন হলো। আগে কি ছিল? আগে ছিল হলো তোমার উচ্চবিত্ত বা মনে করো বড়লোক, এক কথায় আমরা বলি বড়লোক বা উচ্চবিত্ত। আর কি ছিল? আর ছিল হলো নিম্নবিত্ত। আর ছিল হলো নিম্নবিত্ত মানে যাদেরকে আমরা মূলত গরিব বলে থাকি। এবং যখন এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, যখন যে শিল্প বিপ্লব হলো, তখন মাঝখান থেকে আর একটা নতুন শ্রেণীর উদ্ভাবন হলো। নতুন শ্রেণী মূলত নিম্নবিত্ত, যারা টাকা পয়সা পেয়ে কাজ করে টাকা পয়সা পেয়ে শ্রম করে টাকা পয়সা পেয়ে শিক্ষা দীক্ষা নিয়ে টাকা পয়সা হয়ে একটা তারা নতুন একটা ক্লাসের রূপ নিল। তখন কিন্তু নিম্নবিত্তরা একদম ম্লান হয়ে গেছে বা ব্লীন হয়ে গেছে এরকম না, নিম্নবিত্তও আছে, কিন্তু নিম্নবিত্তর কিছু শ্রেণী একটা নতুন শ্রেণীতে যোগদান করে, সেটা হলো গিয়ে মধ্যবিত্ত। সবাই মধ্যবিত্ত। আবার মধ্যবিত্তকে আবার দুই ভাগে ভাগ করা যায়, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। উচ্চ মধ্যবিত্ত কারা? যারা হলো মনে করো যে এই জায়গার মাঝামাঝি অবস্থান করে, মানে তারা একদম উচ্চবিত্তও না, আবার তারা নর্মাল মধ্যবিত্তও না। আবার আরেকটা লোকে নিম্ন মধ্যবিত্ত, মানে যারা একদম নিম্নবিত্তও না, আবার একদম মধ্যবিত্তও না, মাঝামাঝি অবস্থান করতেছে। তাহলে এরকম বিভিন্ন সোশ্যাল ক্লাস, আমরা যে বড় লোক, মধ্যবিত্ত, ছোট লোক এরকম বলি না, বা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন উচ্চবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই ধরনের বিষয়গুলো কিন্তু শিল্প বিপ্লব হওয়ার পর থেকেই শুরু হয়েছে। আচ্ছা, এই তো গেল তোমার এই যে এতক্ষণ ধরে যে বললাম, এইগুলা ছিল আমাদের ইতিহাসে, আমাদের বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ সব বিপ্লব। এই যে মনে করো তোমার ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, তারপরে ইরানের ইসলামী বিপ্লব, ইরানি বিপ্লব, চীনের সমাজতান্ত্রিক বিপ্লব, তারপরে কি আরব বসন্ত, তারপর সবুজ বিপ্লব, শিল্প বিপ্লব। কিন্তু এইগুলাই কি সব বিপ্লব আমাদের পৃথিবীতে? না, আরো অনেক বিপ্লব আছে, কিন্তু ওইগুলা এত ডিটেলসে আমরা আলোচনা করব না। কেন? কারণ এইগুলা নিয়ে ডিটেলস আসলে প্রশ্ন আসে না। হাইয়েস্ট কি আসে? বিপ্লবের নাম, কোথায় হয়েছিল, কবে হয়েছিল। বিপ্লবের নাম কোথায় হয়েছিল, কবে হয়েছিল। যেরকম সাংস্কৃতিক বিপ্লব, আমি যদি গুরুত্বপূর্ণ বলে একটু টার্ম করি, সাংস্কৃতিক বিপ্লব অত একটা গুরুত্বপূর্ণ না, 1966 থেকে 1976 চীনে। রোজ বিপ্লব 2003 জর্জিয়াতে অত একটা গুরুত্বপূর্ণ না। অরেঞ্জ বিপ্লব, হ্যাঁ, এই যে দেখো যেই বিপ্লব গুলার পাশে কালার আছে সেগুলা কিন্তু, সরি, রঙের কথা বলা আছে বা কালারের কথা বলা আছে, সেই বিপ্লবগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বিপ্লবগুলোর নামে কিন্তু প্রায় প্রশ্ন আসে, ডিটেলস থেকে কোনো প্রশ্ন আসবে না, জাস্ট এইটুকু আসবে যে বলবে যে অরেঞ্জ বিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল, ভেলভেট বিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল, পার্পল বিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল, এরকম। তাহলে রোজ বিপ্লব, রোজ বিপ্লব না, অরেঞ্জ বিপ্লব গুরুত্বপূর্ণ, কোথায় হয়েছিল? ইউক্রেনে। আচ্ছা, এটা রং চেঞ্জ করে নেই। কোথায় কোথায় সংগঠিত হয়েছিল অরেঞ্জ বিপ্লব? অরেঞ্জ বিপ্লব সংগঠিত হয়েছিল ইউক্রেনে। তারপরে টিউলিপ বিপ্লব অত একটা গুরুত্বপূর্ণ না, যেটা হয়েছিল কিরগিজস্তানে। গ্লোরিয়াস বিপ্লব অত একটা গুরুত্বপূর্ণ না, কোথায় সংগঠিত হয়েছিল? ইংল্যান্ডে। ধর্ম বিপ্লব ষোড়শ শতকে কোথায় সংগঠিত হয়েছিল? জার্মানিতে, অত একটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ কোনটা? ভেলভেট বিপ্লব কোথায় সংগঠিত হয়েছিল? চেকোস্লোভাকিয়া। তারপরে পার্পেল বিপ্লব, পার্পেল বিপ্লব কোথায় সংগঠিত হয়েছিল? ইরাকে সংগঠিত হয়েছিল। আর আরেকটা হলো গিয়ে ছাতা বিপ্লব, সেটা সংগঠিত হয়েছিল কোথায়? সংগঠিত হয়েছিল হংকং এ। এই চারটা এতগুলা লিস্টের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ, এবং এইখানে যেগুলো আছে সেগুলো এমনিতেই গুরুত্বপূর্ণ অন্য বাকি সব বিপ্লব যেগুলা পৃথিবীতে হয়েছে সেগুলা থেকে। ওকে, তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই করতে পারো, এবং যদি কারোর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিব। প্রশ্ন তো আছে, বলো। মাফি। এবং যাদের প্রশ্ন থাকবে তারা, তোমরা হ্যান্ড রেজ করতে পারো, তখন আমি হলো গিয়ে তোমাদেরকে তোমাদের মাইক ওপেন করে দিব, তোমরা তখন তোমাদের কোশ্চেন গুলা করতে পারবে। আচ্ছা, তোমাদের আমি 1 মিনিট সময় দিচ্ছি, 11টা
49 বাদে। আমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই করতে পারো। কারো কি কোনো প্রশ্ন আছে ক্লাসের উপরে? আনমিউট করে প্রশ্ন করতে পারবা, তোমার মাইক্রোফোন আছে দেখো স্ক্রিনের বামে নিচে, এখানে লাল ক্রস করা আছে, জাস্ট ওখানে ক্লিক করলে তুমি কথা বলতে পারবা। আচ্ছা, মনে করতেছি যে কারোর কোনো কোয়েশ্চেন নাই, যেহেতু এখনো কেউ কিছু বলতেছো না। তো না, নাই ভাই, কোনো কোশ্চিন নাই। ওকে। ক্লাস কেমন লাগলো? জুবায়ের শেখ, তুমি কি কোথায়, কোন কলেজ? ভাইয়া আমি এই তো নগরায়ণ গভর্নমেন্ট কলেজে পড়ি। কোথায় এটা? এটা নগাতে। নওগাঁ। আচ্ছা আচ্ছা। তো ক্লাসে কি টিচার মানে শেয়ার করো, না হলে ক্লাস শুরু করব না, তারপরে কমেন্টে নাম টাম দেখা, এগুলো করছে? মানে তোমার সময় নষ্ট হয়েছে ক্লাস করে? না না, ওরকম কোনো কিছু হয়নি। খুব ভালো ক্লাস ছিল, অনেক সুন্দর করে বুঝাইছে ভাইয়া। আমি পুরোটাকে সময় ধরে ক্লাস করলাম। আচ্ছা আচ্ছা, তো এখানে কথা বলার সুযোগ আছে, তোমরা তো ক্লাসে রেসপন্স করতে পারো। তাহলে আসলে এটা অফলাইনের মতনই লাগে, কারণ অন্যান্য প্ল্যাটফর্ম তো জুমে ক্লাস নেয় না কেউ, সবাই তো ফেসবুক লাইভে ক্লাস নেয়। তো এখানে তুমি কথা বলতে পারবা অফলাইনে টিচারের মতনই, টিচারের সাথে কন্ট্যাক্ট করতে পারবা। তো তাহলে ক্লাসটা আরো প্রাণবন্ত হবে। আর ক্লাসগুলো নিয়মিত করো, প্রতিদিন সকাল 10টা, তারপরে সন্ধ্যা 7টা 15 আর রাত 10:30, এই 3টা সময় প্রতিদিন তোমাদের ক্লাস হবে। সকাল 10টায় সাধারণ জ্ঞান, সন্ধ্যা 7টা 15 বাংলা, রাত 10:30টায় ইংরেজি ক্লাস। ঠিক আছে, আজকে শিডিউলটা একটু উল্টাপাল্টা হয়েছে আর কি। এবং তোমাদের যেহেতু এখানে মেসেজ করার সুযোগ আছে, তোমাদের যেহেতু হ্যান্ড রেজ করার সুযোগ আছে, মানে ক্লাসের মাঝখানে বা ক্লাসের শেষ পর্যায়ে দেখা গেল যে তোমরা তোমাদের দেখবে যাদের নিচে যে কোয়েশ্চেন আসে হ্যান্ড অপশনগুলো রেজ আছে, করলে আমরা। এখানে হ্যান্ড রেইজের একটা অপশন আছে, ঠিক আছে? এখানে হ্যান্ড রেজ করবা, কোনো বিষয় না বুঝতে পারলে টিচারের সাথে কথা বলবা। এই কোর্সটা 25 দিনের আর কি, ফ্রিতে চলবে, হয়তো বা কত 2-3 দিন হলো। তো আমরা এটা বেসিক্যালি আমাদের অনলাইন সিস্টেম তো অন্যদের থেকে একটু ব্যতিক্রম, তো ফলে শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে যে আসলে আমাদের ইউনিকনেসটা কোথায়। অন্যান্য জায়গায় তো বিজ্ঞাপন অনেক বেশি কিন্তু রেজাল্ট অনেক কম। তোমরা এটা একটু যাচাই বাছাই করে খোঁজ খবর নিও। দেখবা যে রেজাল্ট করে তা না এরকম না, রেজাল্ট অবশ্যই করে 500 1000 1200 1500 2000, কিন্তু টপার হয় কিন্তু সব স্কুল অফ এক্সেলেন্স থেকে, এটা তোমরা একটু চোখ কান খোলা রেখে খোঁজ খবর নিলে বুঝতে পারবা। তো যার ফলে আমরা আসলে আমাদের ক্লাসে ওই উপস্থিতিও কম থাকে, কারণ অ্যাকচুয়াল পুরো স্টুডেন্ট তো কম, হাজারা স্টুডেন্ট বেশি, বা যারা প্রকৃতপক্ষে ভালো রেজাল্ট করতে চায় ওরকম স্টুডেন্ট একটু কমই থাকে। সবাই তো চাইলেই ভালো করতে পারবে না, এখানে আসন তো লিমিট আছে, তাই না? সবগুলো ভার্সিটি মিলিয়ে দেখা গেলো 1000 12 12000 15,000 আসন আছে, কিন্তু মানবিক থেকে তো পরীক্ষা দিচ্ছে 6 লাখ বা 5 লাখ প্লাস, তো ওইরকম স্টুডেন্টও তো আছে। আচ্ছা, একজন কোশ্চেন করছে ডিইউ হলো ডিইউনিটের জন্য, ইউডিএট এর জন্য। ভাই বলেন আপনি। আচ্ছা সে কভার হবে কিনা ভাইয়া, আমাদের কোশ্চেন বিশ্লেষণের ক্লাসগুলো হবে নিয়মিত, দেখবা ওগুলো তোমরা করে দেখবা। তো দেখো তোমাদের যেটা সমস্যা, যেমন বিপ্লব আজকে যেটা পড়াইলো, তো এখানে কি একবারও বলছে যে এই ক্লাসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, বা এটা জাহাঙ্গীরনগরের জন্য, বা এটা পাহাড়ি বিপ্লব সো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, বা এটা শহরে বিপ্লব এই কারণে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য? এরকম তো বলা হয়নি, তাই না? তো তোমাদের এটা একটা কমন একটা মানে কনসেপশন বা একটা ভুল ধারণা তোমাদের ভিতরে কাজ করে যে মানে এইটা করলে কি ভাই ওইটার জন্য কাজে লাগবে কিনা এই ক্লাসটা করলে। তো সাধারণ জ্ঞান ইংরেজি, ইংরেজি বাংলা, বাংলা এটা সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই বাংলা, সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই সাধারণ জ্ঞান, সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই ইংরেজি। ঠিক আছে, ভোকাবসের একটা ক্লাস হচ্ছে, তুমি বলে বসলে ভাই এটাকে চবির জন্য কাজে লাগবে, তো এটা তো সকল বিশ্ববিদ্যালয়ে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে, তাই না? সকল বিশ্ববিদ্যালয়ের জন্য সমানভাবে কার্যকরী। তো এই ধারণাটা আগে তোমাকে ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে, যে পড়াশোনা সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই প্রায় 90% সেম। সো 90% সেম মানে কি, যে ফার্স্ট হয় সে 80% নাম্বার পায়, 90% তো নাম্বার কেউই পায় না। তো সেইটা আগে তুমি নিশ্চিত করো যে 80% যেটা সেম সেটা তুমি 100% পারতেছো কিনা। কিন্তু তোমাদের স্টুডেন্টের সমস্যা হচ্ছে তোমরা ওই 20% পিছনে ঘোরাঘুরি বেশি করো, ফলে পরীক্ষার রেজাল্ট দিলে তোমার ওই 20%ই নাম্বার হয়, এবং তুমি ফেল করো, এবং তুমি নিজেকে দোষারোপ করো যে এত পড়াশোনা করলাম কোথাও তো চান্স পাইলাম না, বিকজ অফ তুমি 20%-এর পিছনে অসংখ্য সময় নষ্ট করছো, দৌড়াই বেড়াইছো।
তো ওই 20%-এর পিছনে ছোড়াছুড়ি করো না ভাই। অ্যাডমিশনের সময় প্রিসাইজলি পড়াশোনা করতে হয়, টাইম কনজিউম, সময়ের খুবই এখানে গুরুত্ব রয়েছে। টু দা পয়েন্টে পড়াশোনা করতে হয়, যেটা দরকার, যেখান থেকে প্রশ্ন আসে। এই অযথা ক্লাসের চেয়ে মোটিভেশন বেশি, হ্যাঁ, এই টাইপের এগুলা করো না ভাই, ঠিক আছে? ক্লাস করতে আসবা, ক্লাস করবা নিয়মিত চুপচাপ, টিচার যা বলবে তাই শুনবা। এর বাইরে অতিরিক্ত কোনো কিছুই মানে জানারও দরকার নেই, বোঝারও দরকার নেই। আর প্রশ্ন বিশ্লেষণের ক্লাস হবে, তোমাকে দেখাই দিবে টপিক বিশ্লেষণ করে করা, যে কোন ভার্সিটিতে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, সেগুলো মাথার ভিতরে রাখবা, তোমার অ্যাডমিশন সহজ হবে। বুঝা গেছে? আর তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু আমাদের এই অ্যাডমিশনের যে ফ্রি কোর্সটা চলতেছে 25 দিন, ওদেরকে অভ্যস্ত হতে বলবো আমাদের সাথে। তাহলে ওরা ফিল করতে পারবে যে আসলে স্কুল অফ এক্সিলেন্স কেন এত ভালো রেজাল্ট করে, স্কুল অফ এক্সিলেন্স থেকে কেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, কেন স্কুল অফ এক্সিলেন্সের টিচাররা মানে এত অভিজ্ঞ, দক্ষ, তাদের পড়ানোর মান, প্রশ্নের আস্তে পরীক্ষা হবে তোমাদের আস্তে আস্তে, সেগুলো বিষয়গুলো হলে তোমরা জানতে পারবা। তো তবে আমাদের এখানে আসলে ওই অধৈর্য ছেলেপেলে যারা, তাদের জন্য আমাদের কোর্স না। যারা ফ্রিতে বিনোদন চায় তাদের জন্য আমাদের কোর্স না। যারা হচ্ছে যে ধারাবাহিক থাকতে পারে না তাদের জন্য আমাদের কোর্স না। বা যারা অল্পতে হতাশ হয়ে যায় তাদের জন্য আমাদের কোর্স না। তো এই বিষয়গুলো আবার একটু মাথায় রাখবা। তো তোমার যেই বন্ধুরা আসলেই প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাইতে চায়, তারা সবাই মিলে একসাথে আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, এবং দেখবা যে একই সাথে একই বন্ধু একই ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাচ্ছে। তো এর থেকে আসলে আর মানে সুন্দর কোনো কিছুই হইতে পারে না। তো এইটাই তোমাদের কাছে উদ্দেশ্য। আমরা ক্লাসে আসলে ওইভাবে শেয়ার করো, মেনশন করে ব্যাপারটা বলি না কোনো সময়, খুবই কম, খুবই রেয়ার। আমরা চাই না যে তুমি ইন্টারনেট খরচ করে এখানে ক্লাস করতে আসছো, তোমার হুদাই ওই আলাপ দিব। 10টা প্রশ্ন পড়াইলাম 1 ঘন্টা ধরে, দরকার নাই। 1 ঘন্টায় আমাদের এখানে দেখবা যে 30টা প্রশ্ন পড়ানো হয়, টু দা পয়েন্টে পড়ানো হয়। তো এই জন্য তোমরা চেষ্টা করবে তোমাদের বন্ধু বান্ধবদেরকে এঙ্গেজ করা। অবশ্যই তোমাদের কলেজ গুলাতে যারা আছে, প্রত্যেকটা কলেজে 3-4 জন খুব সিরিয়াস স্টুডেন্ট থাকে যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায়, তাদেরকে আমাদের কথা বলবো। আর আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমার কোনো ধরনের অফলাইন কোনো কোচিং এর কোনো প্রয়োজনই হবে না। এটা আমরা 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি, কারণ অফলাইনে তোমার যে টিচার ক্লাস নেবে তার সম্পর্কে তুমি জানো না। কোনো কোচিং ই তোমাকে বলতে পারবে না, হ্যাঁ বলবে যে ঢাবির ভাইরা ক্লাস নেবে, কিন্তু তার পড়ানোর স্টাইল, তার পড়া তুমি বোঝো কিনা, এই বিষয়গুলো তুমি যাচাই করতে পারবে না আগে থেকে। বাট অনলাইনের সুবিধা হচ্ছে এটা যাচাই করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে স্কুল অফ এক্সেলেন্স টিচারদের অভিজ্ঞতা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো বলে আমরা মনে করি। বাকিটা তোমাদের যেটা মূল্যায়ন আর কি। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো। আগামীকাল সকালে ক্লাসে আশা করি তোমরা যারা আজকে ক্লাসে ছিল এখন তারা থাকবা, প্রতিদিন ক্লাসগুলো করবা, কারণ পরীক্ষা প্রায় শেষের দিকে তোমাদের। প্রতি পরীক্ষার পরেই 4-5 মাসের একটা সময় পাবা। 4-5 মাসে কিন্তু একটা বেশ লম্বা সফর করতে হয়। একাডেমিক পড়াশোনা আর ভার্সিটির পড়াশোনার ভিতরে কিছুটা পার্থক্য আছে। একাডেমিক পড়াশোনা বিগত বছরের বোর্ডের প্রশ্ন আর টেস্ট পেপার একটু দেখলে সাজেশন তৈরি করে এ প্লাস পাওয়া যায়, এটা খুবই ইজি। এরকম এ প্লাস অনেকেই আছে 2বার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। এরকম বোর্ড স্ট্যান্ড করা অনেক ছেলেপেলে আছে যারা 2বার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পায় না। তো এটা ট্রিকি একটা জায়গা, এখানে তোমাকে একটু কিছুটা কৌশলী অবলম্বন করেই বিশ্ববিদ্যালয়গুলো তোমাকে চান্স পাইতে হবে। তো এই যাত্রায় আশা করি তোমাদেরকে আমাদের সাথে পাবো। আর আমরা আমাদের যতটুকু সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বিগত বছরগুলোতে, যেভাবে আমাদের সাফল্যের ধারাবাহিকতা রয়েছে, আশা করি যে 25 ব্যাচের মাধ্যমে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ করে দিলাম আবিদ। আজকের ক্লাস এখানেই শেষ। পরবর্তীতে আমাদের কখন কি ক্লাস হবে আমাদের পেজে আপডেট দেওয়া থাকবে। আশা করি তোমরা সেখানে কানেক্টেড থাকবে এবং আমাদের ক্লাসে তোমরা যুক্ত হবে। তোমাদের সকলকে ধন্যবাদ ক্লাসে যুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম ভাই।